ইতিহাসে যেই গণহত্যা করুক, যে সময়ই করুক না কেন, তার বিচার হতে হবে। টু বি ভেরি অনেস্ট, আমরা খুবই একটা শেকি সিচুয়েশন। যে কোনো জায়গায় যে কোনো সিভিলাইজেশন তখনই ডেভেলপ হয়েছে যখন আমরা হিউম্যান লাইফে ডিগনিটি এবং রেসপেক্ট দেওয়া শুরু করেছি। এবং একটা গণতান্ত্রিক দলের এরকম ভাবনা থাকা উচিত না। আজ পপুলিস্ট হওয়ার জন্য, একটা পপুলিস্ট রাজনৈতিক দল হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, তাদের কোনো আদর্শিক কোনো ভিত্তি নাই। ফেনোমেনাকে আইডেন্টিফাই করছি যে আমাদের সোসাইটিতে একটা বড় অংশের যুবক তরুণ তারা এখন অ্যাংরি, রাগান্বিত। না, এই জিনিসটা ঘটলো, এটা আমাদের গণতন্ত্রের জন্য যে লিবারেল স্বাধীন মিডিয়া দরকার সেটার কি উপকার হচ্ছে? না। আপনি যখন বিপদে পড়বেন সে আপনাকে হেল্প করবে। তারা যে জায়গাটাতে ব্লান্ডার করছে সেই ব্লান্ডারটা হলো যে তারা এই তাদের ভার্সন অফ গুড জার্নালিজমকে দিয়ে মিডিয়া ফ্রিডমের জায়গাটাকে ডিফাইন করতে চাচ্ছে। এমন কোনো পুলিশ অফিসার নাই আওয়ামী লীগ আমলে যে আমার প্রেস কনফারেন্সে, মানে আমি প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করছি এবং তাদের অবস্থা কাহিল করি নাই। যে আমাদের সাংবাদিকতার একটা বড় অংশ, দে আর লুকিং ফর নিউ মাস্টার। ওনাকে খুনি বানানোর জন্য গসিপ লেখা হয়েছে। এই সোসাইটির ন্যারেটিভটা বের করে। আপনি বাংলাদেশে কোনো ন্যারেটিভ দেখবেন না যেটা মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষকে টাচ করে, হিট করে তৈরি করা হয়। আপনি একটা প্রেস উইংকে বলেন ডক্টর ইউনূসের একটা প্রেস কনফারেন্স করতে, 1 বছরে উনি একটা প্রেস কনফারেন্স করছে। অনেকে এই জন্য বলে যে ইলেকশন কেন জরুরি, ইলেকশন এই জন্যই জরুরি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি কাউন্টার ন্যারেটিভের 9ম পর্বে। আমাদের সঙ্গে আছেন মুক্তাদির রশিদ, বিশিষ্ট সাংবাদিক, এবং আছেন আসিফ বিন আলী ভাই, শিক্ষক ও গবেষক। আপনাদের দুজনকে স্বাগতম আজকে কাউন্টার ন্যারেটিভের 9ম পর্ব। আমরা মোটামুটি আজ থেকে 6 মাস আগে আমাদের যাত্রা শুরু করেছিলাম। 6 মাস গেল, 6 মাসে 9টি এপিসোড আমরা করেছি। আপনারা তাও আমাদের সময় দিয়েছেন আপনাদের অত্যন্ত ব্যস্ত সূচি থেকে, সেজন্য আবারও ধন্যবাদ। আসিফ ভাই, কাকে দিয়ে শুরু করবো বলেন? মুক্তাদির ভাই। ওকে, থ্যাংক ইউ। মুক্তাদির ভাই, প্রথমত কেমন আছেন? আমি ভালো, বাট আমার দেশকে নিয়ে আমি ওয়ারিড, কারণ দেশের পরিস্থিতি খুবই টার্বুলেন্ট। সো আমার মনে হয় আমরা সবাই ওয়ারিড আসলে। দেশের ভালো থাকা নিয়ে আমাদের ভালো থাকা। সো ইয়া, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যাই। আপনি এমন পরিবার থেকে এসেছেন, আপনার বাবা চিকিৎসক ছিলেন। আপনি এক জায়গায় বলেছেন যে আপনার বাবা আসলে চাননি আপনি সাংবাদিকতায় আসেন। তাহলে এই জায়গাটাতে আসলে কিভাবে আসলেন? আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত ভাবতেন যে সাংবাদিকতা করে আসলে আমি খেতে পারবো কিনা, হ্যাঁ, আমি চলতে পারবো কিনা। বাংলাদেশের সোসাইটিতে ধারণা করা হয় যে আপনি এমন একটা নির্ভরযোগ্য চাকরি বা প্রফেশন নেবেন যে প্রফেশনটা আপনাকে লাইফ লং একটা প্রোটেকশন দিবে। সো জার্নালিজম ইজ মানে ডিফিকাল্ট একটা প্রফেশন, যে আপনি জানেন না যে আজকে আপনি এখানে আছেন, কালকে সেখানে থাকতে পারবেন কিনা, এবং ভুল হওয়াটা, যেহেতু আপনি কাজ করছেন, সো ভুল হওয়াটা খুব স্বাভাবিক। তো বাবা ভাবতেন যে আমি আসলে সাংবাদিকতা করছি কিনা, এবং যেহেতু আমাকে ওনার ধারণাটা আসলে একটু সেকেলে ছিল, উনি ভাবতেন যে সাংবাদিকতা যদি হয় তাহলে আমার মন্ত্রী মিনিস্টারের সাথে কেন ছবি নাই, তাহলে সাংবাদিকতা যদি কেন আমি রাষ্ট্রপতির ভবনে দাওয়াত পাই না। তো আমি তো তখন আসলে শেখ হাসিনার সময়, তো আমি ওনাদেরকে বোঝাতে পারতাম না যে আমি আসলে এই সমস্ত প্রোগ্রাম বা এগুলোকে আমি দাওয়াত পেলেও আমি যাই না, বা আমি এই প্রোগ্রামগুলোকে মন থেকে অ্যাভয়েড করি। আমি এরকম অনেকবার হয়েছে যে আমাকে দাওয়াত করা হয়েছে, আমি সেই দাওয়াতে আমি যাইনি, আমি অ্যাটেন্ড করিনি, আমার ইচ্ছে করতো না, বা যেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে সেগুলোতে আমি অবশ্যই গিয়েছি। তো বাবা ধরে নিয়েছিলেন যে আসলে সাংবাদিক হিসেবে আমি কিছুই করতে পারবো না, এবং এইটা থেকে তার ইয়ে ছিল। বাট আমার ইন্সপিরেশন ছিল আমার ওয়াইফ এবং আমার মা। আমার ওয়াইফ খুব বেশি রকমের আমাকে ইন্সপায়ার করেছেন। মানে এটা হচ্ছে যে আমার যত সরো, আমার যত ট্রমা, আমার মনে হয় সেটা আমি একজনের কাছেই সব কিছু মানে হিল করছি, বা যে আমাকে সাপোর্ট করেছে, শি ইজ মাই ওয়াইফ। তার ব্যাপারটা এরকম যে আমি যখন কোনো একটা রিপোর্ট করার কারণে দেশ ছেড়ে চলে যেতে হয়, দেশ থেকে অনেকটা পালিয়ে যেতে হয়, তখন সে আমার সাথে একমাত্র, আমি বলবো আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, একটা লাগেজে, আমরা বললাম যে আমাদের 3টে লাগেজ নাও হতে পারে, ইফ ইট ইজ ওকে, যে আমাদের সব বাড়ি টাড়ি রেখে আমাদেরকে কালকে চলে যেতে হচ্ছে, অ্যান্ড শি ইজ ওকে।
শি সেড ওকে, আমার কোনো সমস্যা নেই। আমি বললাম যে কী বলো, তোমার জিনিসপত্র। তো আমি দেখলাম যে সে খুব প্রয়োজনীয় কয়েকটা কাপড় চোপড় ছাড়া কিছুই নিল না। সো এইটা আমার কাছে একটা হিউজ ইন্সপাইরেশন ছিল যে একটা মানুষ আমার জন্য এতটা স্যাক্রিফাইস করতেছে এবং সে চাইতো যে আমি যাতে ভালো জার্নালিস্ট হতে পারি। সো আই ট্রাইড মাই লেভেল বেস্ট, বাট ইয়েট আমার কাছে মনে হয় যে জার্নালিজম 20 বছরের সাংবাদিকতা আসলে কিছুই না। সাংবাদিকতার জন্য অন্তত আপনাকে 5টা-10টা গভর্নমেন্ট দেখা দরকার আছে। তাই 15 বছর তো হাসিনাই চলে গেছে, তার আগে তত্ত্বাবধায়কের সময় শুরু করেছি। তাহলে আমাকে আরও 10টা বছর যাওয়ার পরে বোঝা যাবে যে আমি সাংবাদিক হিসেবে হয়ে উঠছি কিনা। খুবই ডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ। আমার আসলে সাংবাদিকদের সঙ্গে এত কথা কখনো আসলে আমার বলা হয়নি, বলার সুযোগ হয়নি। সো ইটস অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ। আসিফ ভাই, আপনার কাছে আসি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন একটা সময়। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আমি যদি ভুল না করে থাকি, তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বেশ ইভেন্টফুল একটা সময় পার করেছেন এবং শাহবাগ কেন্দ্রিক যে জাগরণ যেটা বলা হয় সেটা সেই সময়টাতে হয়েছিল। আপনি কি কিছু মনে করতে পারেন তখনকার দিন সম্বন্ধে? ধন্যবাদ রুবাব, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং রুমিয়া ভাইয়ের সাথে একসাথে শুধু জয়েন করতে পেরে খুব ভালো লাগছে। আপনি ঠিকই বলেছেন যে আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি স্টুডেন্ট। ওই শাহবাগ মুভমেন্টটা যখন হচ্ছে এবং শাপলা মুভমেন্ট যখন প্যারালালি চলছে, আমি সম্ভবত তখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, আমার সব থেকে যে জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে যে শাহবাগ শাপলা কোনোটাই আমাকে মানে টানতে পারে নাই। এই না টানতে পারার ব্যাপারটা আমার আরও 2জন খুব কাছের বন্ধু ছিল যারা আমরা একসাথে প্রচুর আলোচনা করেছি এবং ওদের ক্ষেত্রেও সেম জিনিস ছিল। আমরা তখন যে জিনিসটা অলওয়েজ ভাবতাম যে মানুষের এত ঘৃণা কেন। হ্যাঁ, ডেফিনেটলি আমার ব্যক্তিগত পজিশন হচ্ছে যে ইতিহাসে যেই গণহত্যা করুক, যে সময়ই করুক না কেন, তার বিচার হতে হবে এবং এই বিচারটা অবশ্যই বৈধ প্রক্রিয়ায় হতে হবে। অবশ্যই এটাকে পলিটিক্যালি ব্যবহার করা যাবে না। যার বিরুদ্ধে অভিযোগ তাকে সেলফ ডিফেন্সের সুযোগ দিতে হবে এবং মব জাস্টিস বা হচ্ছে যে মানে পপুলার জাস্টিস যেটাকে বলে সেগুলো করা যাবে না। এটা আমার মানে একেবারে এথিক্যাল পজিশন। শাহবাগের সময় আমার মনে আছে যে ক্লাসের থেকে শিক্ষকরা যেত, তারা ছবি টবি তুলতো, এসে বলতো, গল্প বলতো। আমরা যখন হলে যেতাম তখন হলের অনেকেই গেছে এটা বলতো। একটা সময় মানে শুরুর দিকে ছাত্রলীগ লোকজন পাঠাতো। ওইদিকে আবার যখন শাপলা হচ্ছিল তখনও আরেকটা গ্রুপ খুব মানে স্ট্রংভাবে ওটাকে প্রমোট করছিল। আমি শাহবাগ এবং শাপলা নিয়ে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এক্সপিরিয়েন্স করেছি তা না, আমি এটা নিয়ে অফিসিয়ালি কাজও করেছি কিছু। এবং আমরা এখন যে আমাদের সোসাইটির যে ফল্ট লাইনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে বিভেদের যে লাইনটা, এইটার একটা এন্ট্রি পয়েন্ট কিন্তু সেই শাহবাগ শাপলা দিয়ে তৈরি হয়েছে। আমরা এখন অনেকেই শাহবাগকে অনেক সমালোচনা করতে পারি, অনেক খারাপ বা নেগেটিভ কথা বলতে পারি, কেউ কেউ পজিটিভ কথা বলেন। শাহবাগী এখন অনেকে গালি হিসেবে মনে করেন, অনেকে এটা প্রাউডলি আপহোল্ড করেন। শাপলার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা পক্ষে বিপক্ষে অনেক আর্গুমেন্ট আছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন তো অতটা ক্রিটিক্যালি দেখার সুযোগ হয়নি, বাট যেটা দেখেছি যে আসলে কেন শাহবাগ হলো এই প্রশ্নটার উত্তর আমরা কিন্তু কেউ দেই না। এই শাহবাগটা হওয়ার কারণ হচ্ছে যে সমাজের মধ্যে একটা বড় অংশের মানুষের গ্রিভিয়েন্স ছিল যে বিচারটা হয় নাই। হ্যাঁ, পরবর্তীতে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। ইমরান এইচ সরকার সেখানে দাঁড়িয়ে মোটামুটি দেশে একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছিল অ্যান্ড এভরিথিং। আবার শাপলাও যখন হয়েছে, হ্যাঁ, ওইটারও তো একটা গ্রিভিয়েন্স সমাজে ছিল। হ্যাঁ, সমাজে যারা মাদ্রাসা থেকে আসছে, সমাজে যারা হচ্ছে যে এই ইনফর্মাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদেরকে তো রেসিজমের ফ্রেমে দেখা হতো। ক্ষমতায় তাদের যে শেয়ারটুকু থাকার কথা সেটা তো দেওয়া হতো না। তো দুইটা জেনুইন গ্রিভিয়েন্স কিন্তু সমাজে প্যারালালি অবস্থান করছিল এবং এই দুইটারই আউটব্রাস্ট ছিল শাহবাগ এবং শাপলা। এখন আবার আসি যে কেন আমি ব্যক্তিগতভাবে কানেক্ট করতে পারিনি। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি এক্সট্রিমলি লিবারাল। আই এম লিবারাল টু দ্যাট এক্সটেন্ট যে হচ্ছে যে আমি কোনো ধরনের হিংসায় পছন্দ করি না। আমার পজিশনটা হচ্ছে যে উই হ্যাভ টু থিঙ্ক ইন টার্মস অফ রুল অফ ল। এটা অনেকেই বলতে পারেন যে খুবই ওয়েস্টার্ন কনসেপ্ট,
আমি বলবো যে এটা আসলে ওয়েস্টার্ন কনসেপ্ট না, এটা সিভিলাইজেশনাল কনসেপ্ট। যে কোনো জায়গায় যে কোনো সিভিলাইজেশন তখনই ডেভেলপ হয়েছে যখন আমরা হিউম্যান লাইফে ডিগনিটি এবং রেসপেক্ট দেওয়া শুরু করেছি। বোথ শাহবাগ এবং শাপলা অ্যাট সাম পয়েন্ট এসে শুধুমাত্র নিজের লাইফের ডিগনিটি চেয়েছে, অপরের লাইফের ডিগনিটিটাকে অস্বীকার করতে চেয়েছে। এটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ মেড। নিজের লাইফের ডিগনিটি আসলে এনশিওর করতে আমরা ওই যে সোসাইটিটা এমনভাবে সেকশন ওয়াইজ ডিভাইড হয়ে যাচ্ছে যে এখানে আপনাকে তো আমি ক্যান্সেল আউট করে দিই, আপনার বেঁচে থাকার অধিকারটা আমি আসলে রুল আউট করে দিতে আসলে হ্যাঁ, দিস ইজ আ বাইনারি, যেটার আনসার করতে আমরা রেডি, কিন্তু মহিলাদের পোশাকের আনসারে বাইনারি আমরা আসলে আনসার করতে চাবো না। যাই হোক, এই যে আলাপটা আমরা সামনে আলাপ করবো, এমনিতেই মানে তারা বলবে আসলে। যাই হোক, আমরা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটু আলাপ করব। আপনার কি মনে হয় যে, মুক্তাদি ভাই আগেও বলেছেন, আপনি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল যে জাতিসংঘের একটি প্রোগ্রামে, সেখানেও আপনি একটা পয়েন্ট অফ ভিউ তুলে ধরছিলেন। রাজনৈতিকভাবে কোনো পার্টি বিশেষের কথা বলছি না, রাজনৈতিকভাবে বাংলাদেশ এই মুহূর্তে কোন জায়গায় আছে? টু বি ভেরি অনেস্ট, আমরা খুবই একটা শেকি সিচুয়েশনে আছি, ইন এ সেন্স যে যারা ট্রেডিশনাল পলিটিক্স করেন তারা এখনও বুঝতে পারছেন না যে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষের টেস্ট চেঞ্জ হয়েছে, স্পেশালি পলিটিক্যাল অ্যাপিটাইট চেঞ্জ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, যারা ইয়াংস্টার, স্পেশালি দ্য জেনজি বা তাদের আগের প্রজন্ম, যদি আমি মিনিলামদের কথা বলি, তাদের ভেতরে একটা সেন্স হয়েছে যে ভাই, আমি যখন হাসিনাকে সরাইতে পারছি, আমি আসলে সব কিছু ভেঙে চুরে একটা কিছু বানাবো, উইচ আই ডোন্ট ফিল গুড। আমার কাছে মনে হয় যে উই মাস্ট থিঙ্ক কনস্ট্রাকটিভ, যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে আমার এই রিসোর্স আছে, এই পলিটিশিয়ান, আমি তো তাকে ইগনোর করতে পারবো না। জাস্ট কালকে বললাম যে ভাই, আমি ওই নারায়ণগঞ্জের জাকির, ওর আমাকে আমি অন করি না, আমি এখন শুধুমাত্র এমন সব পলিটিশিয়ান যে হার্ভার্ড ইয়েল থেকে ফিরবে তারা, দ্য ওয়ে করতেছে যে আমাদের এনসিপি একজন ভদ্রলোক লিস্ট দিলেন যে তার এখানে সব আসছে ইয়েল থেকে, ক্যামব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে। ভাই, রিয়েলিটিটা আপনি বুঝেন, রিয়েলিটিটা হচ্ছে যে একটা ইনক্লুসিভ সোসাইটি গড়তে গেলে আপনাকে সবাই কিনতে হবে। আপনারা যাকে টোকাই বলে তুচ্ছ করেন না, আপনি 24-এর আন্দোলনে দেখেন, টোকাই, ওই ছেলেটা যাকে টোকাই বলে আপনি তুচ্ছ করেন, সে সবার আগে পুলিশের সামনে গেছে, সবার আগে গুলি খাইছে। তার মানে আমার তো সবাইকে নিয়ে ভাবতে হয়। আমাকে ভাবতে হয় ওই যে টোকাই যাকে আপনি বলছেন বলে ছোট করছেন তাকে, আবার যে হয়তো প্রাডো নিয়ে পলিটিক্যাল প্রোগ্রামে যাচ্ছে তাকে নিয়ে। আপনি কিন্তু কাউকে ইগনোর করতে পারবেন না। আপনাকে করতে হবে কি, যে শুদ্ধাচার বা এইখানে গুড প্র্যাকটিসেসগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। এইটা না আমাদের এখানে প্রচণ্ড মিসিং, এবং এই জিনিসটা আনফর্চুনেটলি আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা বুঝতে পারছেন না, যে তারা কমিউনিকেট করতে পারছে না। বিশেষ করে আমি বলবো যে বিএনপি ব্যাডলি বুঝতে পারতেছে না, একেবারেই বুঝতে পারতেছে না। শুনলে মনে হবে যে বিএনপির লোকজন তো আমাকে কালকেই হয়তো এই ভিডিও দেখার পরে আমাকে টেক্সট করবে যে রোমিও এখন সুযোগ পায় বিএনপির গালাগালি করতেছে। কিন্তু আমি তো চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে ফাংশনিং পলিটিক্সের ভেতরে যায়। অর্থাৎ বিএনপির যে লিমিটেশনস আছে সেটার জন্য কিন্তু আপনাকে মানে জোর করে ঠেলে কিছু বানানোর দরকার নেই। আবার দেখেন এনসিপির যারা, তাদের সাথে আপনি যদি কথা বলতে চান, তারা পপুলিস্ট হওয়ার জন্য, একটা পপুলিস্ট রাজনৈতিক দল হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। তাদের কোনো আদর্শিক কোনো ভিত্তি নাই, কেবলমাত্র জুলাই চেতনার নামে আমাদেরকে কনফিউজ করতেছে। আমি অনেককে জিজ্ঞেস করছি হোয়াট ইজ জুলাই চেতনা, দেখুন অ্যান্সার। এখন জুলাই চেতনা বলে বলে আমাদেরকে 71-এর চেতনা বললে যেমন আওয়ামী লীগ আমাদেরকে ডগমা এবং খুব মানে ট্রমাটাইজ করছে, ওই রকম একটা কিছু করেছে। এবং আপনি এটা যখনই কথা বলতে যাবেন আপনাকে ভারতে পাঠিয়ে দিবে এখন, কারণ পাকিস্তানে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, ভারতে পাঠানোর জন্য সুবিধা হয়। রিলিফ ফ্লাইটটা এখনো চালু হয় না, আনফরচুনেটলি চালু হয় না। এটা এই সরকারের সময়, এই সরকারের সময় চালু করার কথা ছিল, কিন্তু তারা করতে পারে নাই, কারণ তারা ওই প্রোটেকশন। আপনি একটা পয়েন্ট বলেন, এখানে একজন শিক্ষকের মতামত আসি যে আসিফ ভাই, যে ভাই যেটা বলছিলেন যে ওই স্টুডেন্টরা মনে করছে যে হ্যাঁ, আমরা যেহেতু হাসিনাকে সরাতে পেরেছি, সো
আমরা আসলে যে কোনো মানে অনেকেই ভাবতেছে এইভাবে, বাট এটা তো হচ্ছে ওই স্টেকটা তো ছাত্রদেরটা নিয়ে নিয়েছে না, সো ওই এটা ছাত্রদের কেন দিকে তো নিয়েছে আমি আসলে এটা ব্যাখ্যা করব, এটা আমি ঠিক আছে, আপনাকে ব্যাখ্যা এটা করব। শুনছি এর আগে, মানে তার থেকে শুনে এসে এটা আপনার কাছে আসছি যে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে এই ক্ষেত্রে, যে গত 15-17 বছরে শেখ হাসিনা যেটা করেছিল যে ছাত্রদেরকে ভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত রাখো। আপনি ইউনিভার্সিটিগুলোতে যান, ইউনিভার্সিটিগুলোতে কনসার্টস হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, মানে কনসার্টের, আমি অবভিয়াসলি নট এগেনস্ট কনসার্টস, আই লাভ কনসার্টস, কিন্তু পড়াশোনার পরিবেশটা পড়াশোনা থেকে একটু দূরে রাখো, মানে প্রপার এডুকেশন বলতে আমরা যেটা বুঝি সকল ক্ষেত্রে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, পড়াশোনার বাইরে অন্যান্য এন্টারটেইনমেন্টে বিজি রাখো, চিপ এন্টারটেইনমেন্ট হোক বা যেরকমই হোক, ডিবেটস বলেন বা কনস্ট্রাকটিভ ওয়ার্ক যেটার সাথে কিছুটা একাডেমিক রেলিভেন্স আছে, এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার, এগুলাতে মনোযোগ কম দিয়ে এন্টারটেইনমেন্টের দিকে ঝুঁকায় দেওয়া হলো, একটা পার্টিকে টাকা কামানোর দিকে ঝুঁকায় দেওয়া হলো, একটা পার্টিকে মারামারিতে ঝুঁকায় দেওয়া হলো। এইগুলো আসলে আবার পড়ার টেবিলে ব্যাক করাতে ছেলে মেয়েদেরকে, এইটাতে এই সমস্যাটা হচ্ছে। এটা আমার একটা অভিমত। এটা নিয়ে আসলে আপনি কি মনে করেন যে আপনি ইফ দিস ইজ ওয়ার্কিং বিহাইন্ড দি থিং? মানে আপনি চমৎকার একটা পয়েন্ট উল্লেখ করেছেন, তবে আমি আসলে ব্যাপারটাকে একটু ভিন্নভাবে দেখি। এটা ব্যাপারটা কি এরকম যে গ্র্যান্ড প্ল্যানের অংশ, যে শেখ হাসিনা গ্র্যান্ড প্ল্যান করেছে যে ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে দূরে নিয়ে যাবে, নাকি এটা আপনি অন্য কিছু নিয়ে বিজি থাকলে আপনি না, আসলে যেটা এক্সাক্ট প্রপার জিনিস মানে সেটাতে আসলে নজর থাকে। এটা হচ্ছে যে কালমিনেটিভ একটা ইফেক্ট। আমি বলবো যেটা আসলে কালমিনেটিভ ইফেক্ট। হ্যাঁ, কারণ আমি যদি বলি যে শেখ হাসিনা এরকম প্ল্যান করেছে বসে, ওইটা তখন ষড়যন্ত্র তত্ত্ব হয়ে যাবে। কিন্তু কালমিনেটিভ ইফেক্টের জায়গায় আমরা যে জিনিসটা দেখি, যে আমি যেটাকে এখন বলি অ্যাংরি ইউথ। হ্যাঁ, আমি রিসেন্টলি প্রথম আলোর একটা আর্টিকেলেও আমি লিখেছি যে আমরা এখন যে এলিমেন্টটা দেখছি সেটা হচ্ছে অ্যাংরি ইউথ। এখন আপনার খারাপ লাগতে পারে, যেমন আমি যখন এটা পোস্ট করেছিলাম সেখানে একজন রাজনৈতিক দলের নেতা তিনি এসে বলেছে যে আপনি এরকম নেগেটিভভাবে কেন বলেন। আমি আসলে ব্যাপারটা নেগেটিভভাবে বা পজিটিভভাবে বলছি না, আমি জাস্ট একটা ফিনোমেনাকে আইডেন্টিফাই করছি যে আমাদের সোসাইটিতে একটা বড় অংশের যুবক তরুণ তারা এখন অ্যাংরি, রাগান্বিত। এই রাগান্বিতটা কেন জানেন? কারণ শেখ হাসিনার বিগত 15 বছর শাসনকালে যেটা হয়েছে যে প্রচুর উন্নয়নের বিজ্ঞাপন হয়েছে। তো আমরা যে ইমাজিনেশনটা করি সেই ইমাজিনেশনটা বিজ্ঞাপন থেকে হয়, আশপাশের কথাগুলো থেকে হয়, ওয়ার্ল্ড ভিউটা তৈরি হয়। তো আমার ইমাজিনেশনে তো আমি উন্নত হয়ে গেছি, কিন্তু যখন আমি রিয়েল লাইফে যাচ্ছি আমি দেখছি আমার রাস্তা ভাঙা, আমি দেখছি হচ্ছে যে আমি একটা ভালো খাবার খেতে গেলে ওইটা পচা খাবার আসছে, আমি দেখছি আমি পাশ করে বেরোচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে, তো আমি চাকরি পাচ্ছি না। আমি হয়তো A+ নিয়েই বেরোচ্ছি, কিন্তু আমি চাকরি পাচ্ছি না, কারণ আমার দক্ষতার চাকরির যে প্রয়োজন, দুইয়ের মধ্যে অমিল। এই যে ডিস্টর্টেড রিয়েলিটি, আমাদের যে ইউথরা এই ডিস্টর্টেড রিয়েলিটির মধ্য দিয়ে গেছে। ব্যাপারটা এরকম না যেটা গ্র্যান্ড প্ল্যান করে হয়েছে, ব্যাপারটা হচ্ছে অনেকগুলো প্ল্যানের ফেইলিয়ারের কারণে এইটা কালমিনেটিভ আকারে আসছে। আমরা দেখেছি বিগত কয়েক বছরে সরকার এডুকেশনে প্রচুর এক্সপেরিমেন্ট করেছে। আমি ঢালাওভাবে বলবো না যে সব এক্সপেরিমেন্ট ফেল করছে, বাট মেজরিটি অফ দ্য এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে আমরা চোখ বন্ধ করে আমদানি করতে গেছি। তো আমদানি করতে গিয়ে আমরা যে কাজটা করেছি, আমরা লোকালি কনটেক্সচুয়ালাইজ করি নাই, এবং ওইটার একটা সাইড ইফেক্ট পড়েছে। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে ডিগ্রি নিয়ে বের হয়েছে, কাজ নাই। এখন এই যে অ্যাংরি ইউথ, এই অ্যাংরি ইউথ কি 5 আগস্টের সাথে চলে গেছে? না, যায় নাই। 5 আগস্টের পেছনে কিন্তু এই অ্যাংরি ইউথের একটা ভূমিকা ছিল। এই অ্যাংরি ইউথ কোনো নেগেটিভ কোয়ালিটি না, তারা পলিটিক্যাল ফোর্স, আপনাকে এটা মাথায় রাখতে হবে। এবং এই ফোর্সটাই কিন্তু মানে শেখ হাসিনাকে পুশ করেছে, এবং আগামী যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের সব থেকে বড় রিস্ক হচ্ছে হাউ টু হ্যান্ডেল দিস অ্যাংরি ইউথ। এখন আপনি বলতে পারেন যে এই অ্যাংরি ইউথের জন্য কনসার্ট আয়োজন করলে হয়ে যাবে, এই অ্যাংরি ইউথের জন্য হচ্ছে যে আরও সুন্দর সুন্দর বিনোদনের জায়গা দিতে হবে। আপনি কিছুদিন আটকায় রাখতে পারবেন বিনোদন দিয়ে, কিন্তু আপনি তাদেরকে লং টার্ম ভুলাতে পারবেন না, যেটা বিগত সরকারও পারে নাই। যখনই এই অ্যাংরি ইউথ চাকরির কথা ভাববে, নিজের সেলফ রিলায়েবিলিটির কথা ভাববে, সে যখন দেখবে যে তার এক বন্ধু ছুটি কাটাতে মালদ্বীপে যায়, সে পাশের তার নোয়াখালীতেও যেতে পারে না, হ্যাঁ, কারণ সেখানে তার হয়তো ওই সোর্স নাই, অ্যামাউন্ট নাই, টাকা পয়সা নাই, তখন সে কী করবে? সে তো তার রাগ, ক্ষোভ, এই যে টেলিভিশনে আপনাকে দেখছে, আমাকে দেখছে, ওনাকে দেখছে, আমাদেরকে সুশীল বলে গালি দিবে, তারপরে হচ্ছে যে পলিটিশিয়ানকে দেখছে তাকে বলবে যে তো চুরি করে সিঙ্গাপুরে টাকা পাচার করছে। হ্যাঁ, সেম যে আমরা আসলে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। তো আমার মনে হয় যে এইটা সলিউশনের একটা উপায় হচ্ছে যে এডুকেশন নিয়ে আরেকটু সিনসিয়ার হওয়া। হ্যাঁ, এডুকেশনের নাম্বারের উপরে ফোকাস না করে কোয়ালিটির উপরে ফোকাস করা, এবং এই যে অ্যাংরি ইউথ গ্রুপটা রয়েছে তাদেরকে ডেলিভার করা, ফলস প্রমিস না। ভাই যেটা বলতেছিল যে
এখন কিছু বললেই জুলাইয়ের চেতনা। এই যে অ্যাংরি ইউথ দেখছেন না, কয়দিন পরে এরা জুলাইয়ের চেতনা দিয়ে খুব গালি দিয়ে স্লোগান দিবে, যে কাজটা আমরা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ যখন আমাদেরকে মুক্তিযুদ্ধ সেল করতে আসছে, আমরা পরে সেম কাজটাই করেছি। কারণ তুমি পেটে ভাত দিচ্ছ না, তুমি আমাকে চেতনা সেল করবা কেন? তুমি আমাকে জব দিচ্ছ না, তুমি চেতনা সেল করবা কেন? আমরা এই বিষয়টা আসবো। যেটা বলতে যাচ্ছিলেন আপনি তাকে প্রশ্ন করার সময়, আমার কাছে ইউথ ফ্যাক্টরটা নিয়ে আমার কাছে মানে হয়েছে যে টু সাম এক্সটেন্ট আই অ্যাগ্রি উইথ মাই ফ্রেন্ড সিপ, বাট রিয়েলিটি হচ্ছে একটু ডিফারেন্ট। আমি আপনাকে একটু ব্যাকে নিই। ব্যাকটা হচ্ছে যে আপনি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা দেখেন, আসলে এই স্বপ্নটা কিন্তু শেখ হাসিনা যেটা করছে, শেখ হাসিনা তো বেসিক্যালি বয়ান তৈরি করছে। আপনি কনসার্ট কি বিএনপির সময় হয়নি? আমরা কনসার্টে, এমন কোনো কনসার্ট নেই মানে আমাদের সময় যে কনসার্টে যে আমি নাচি নেই। হ্যাঁ, প্রত্যেকটা কনসার্টে আমরা ফ্রেন্ডরা যে মানে মাস্তি করছে, ধুমায় মাস্তি করছে। যে তাহলে কনসার্ট বা অন্য কিছুর পরেও আওয়ামী লীগ আসলে কী করছে? আওয়ামী লীগ আসলে বয়ান তৈরি করছে। বয়ান তৈরি করছে যে ধরেন আপনি বলবেন যে রোড করছি, বয়ান করছে, আসলে কিন্তু সে রোড তৈরি করছে। আপনি এটা অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, টাকা মারার জন্য হোক, একই রাস্তা 4 বার কেটে হইলেও সে কিন্তু রোড তৈরি করছে। রোড তৈরি করছে কোথায় আপনি জানেন? রোড তৈরি করছে যে তার প্রশাসনের, তার লোকের, তার মিনিস্ট্রির, তার এমপির চলার জন্য সুন্দর রাস্তা তৈরি করছে, জনগণের জন্য তৈরি করেনি। সেটা হচ্ছে সংকট। এবং আপনি দেখেন গোপালগঞ্জকে সে আর একটা সিটি তৈরি করেছেন। ঐতিহাসিকভাবে হয়তো ছিল এটা 5,000 10,000 বছর আগে হয়তো গোপালগঞ্জ কোনো পূর্ণ বা পুণ্ড্রদের বা ইসাকার আমলে হয়তো এরকম ছিল ভেবে সে এরকম বানাইছে। তো আসলে রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা হচ্ছে যে আপনার এই সবগুলো কাজের ভেতরে মধ্যবিত্তের যে স্বপ্ন, ওয়ার্কিং ক্লাসের যে স্বপ্ন, সেই স্বপ্ন বুননের কিছু হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আমি বলবো না যে তারা পড়া টেবিলে ছিল না। আপনি বিশ্ববিদ্যালয়ের যতগুলো রুমে যাবেন, আমি রিসেন্ট ডকুমেন্টারি করার সময় আমি অনেকগুলো রুমে গেছি, সব রুমে দেখবেন যে কিভাবে জীবন গড়তে হয়, এই ভাষা শিখি, এরকম করে অন্তত 40টা বই আপনি দেখবেন। অর্থাৎ সে যে নিজের উপলব্ধির জন্য কিছু করে নাই, কোনো ছাত্র করছে না, বা সে যে টেবিলে বসে নাই, আপনি দেখবেন যে টেবিলকে বালিশ দিয়ে, পেছনে কমফোর্টকে উপর থেকে ফ্যান দিয়ে, এমন কোনো কাজ দিয়ে সে পড়ার টেবিলে বসার জন্য করতেছে না, পড়তে চাচ্ছে। সংকটটা হচ্ছে সে আসলে কি পড়ছে, সে কি করতে চাচ্ছে। এই ভিশনটা কোনো ভিশনারি লিডার আমাদের দেখায় নেই। আমার 5,000 স্টুডেন্ট দরকার যারা এই কাজটা করবে। এইভাবে আমি মানে প্রজেকশন দিয়ে আমি যে একটা বলবো যে আমার রিয়েলিটি এই, আমি এতজনকে, ধরেন একটা সময় সে ফ্রাস্ট্রেশনের ভিতর পড়ে গেছে, সে চিন্তা করছে আচ্ছা বিসিএস দিব, বিসিএস দিতে দিতে 5 বার দেওয়ার পরে যখন হয় নাই, আর দেখা গেছে যে কোটায় ঝামেলা হয়েছে, তখন সে কোটার বিরুদ্ধে সেই সমস্যা করছে। সে কোটাকে তখন একটা বড় ধরনের সংকট মনে করছে। তারপর সে অন্য চাকরিতে গেছে, অন্য চাকরিতে যে দেখে যে আরে ছাত্রলীগ করলে যে আমি বিশাল বেনিফিট পাচ্ছি, সে তখন ছাত্রলীগ করার জন্য সে মানে তার 14 গোষ্ঠীতে দেখা গেছে আওয়ামী লীগের কোনো ইয়ে নেই, কিন্তু সে এই সামনে একটা ব্যাজ, মাথায় একটা ব্যাজ, হ্যাঁ 15ই আগস্টে মুজিব কোট পরে সে নিজে বাঁচার চেষ্টা করছে। এই বাঁচার চেষ্টা না মধ্যবিত্তের জন্য স্ট্রাগলে পরিণত হয়েছে। তখন সে এক পর্যায়ে এসে সব কিছু ফেলে বলতেছে শেখ হাসিনাকে সারা। শেখ হাসিনা যদি এগুলো না করে, খুব কনস্ট্রাকটিভ এই ন্যারেটিভ না তৈরি করে, সিম্পল যদি গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের সমস্যাগুলোকে মানুষকে বোঝাতে পারত, এবং অপরাপর রাজনৈতিক দলগুলো তার হিউম্যান স্কিল তৈরি করত। দেখেন, রাজনীতি নিয়ে আমি পরে আরও আলোচনা করব যে রাজনীতিতে আমার কেন মানুষ যাচ্ছে এইটা বোঝার জন্য একটা গবেষণারও দরকার আছে, সেটা নাই আমাদের। কেন যাচ্ছে, এনসিপিতে কেন যাচ্ছে, ছাত্রলীগে কেন গেছে, ছাত্র দলে গেছে। ছাত্র দলে যারা 15 বছরে গেছে তারা কেবলমাত্র ডেমোক্রেসির জন্য গেছে, তারা একটা ডেমোক্রেটিক চেঞ্জ চায়, সুন্দরভাবে চায়, এবং তারা প্রকাশ্যে করছে। আর দেখবেন ছাত্রলীগে একটা বড় অংশকে আমি জিজ্ঞেস করছি আচ্ছা আপনি কেন গেছেন, সে বলে ভাই একটা চাকরি পাইতে আমার 15 লাখ টাকা দেওয়ার মতো আমার পারিবারিক ক্ষমতা নাই, আমি যদি দল করি আমার দল আমাকে এনশিওর করবে, তার কিন্তু পলিটিক্যাল কোনো টেনশন নাই, শুধুমাত্র স্লোগান দিয়েছে, মিছিল করছে, দ্যাটস ইট। সে নিশ্চিতভাবে চিন্তা করছে যে আমি ওই চাকরিটার জন্য হলে আমাকে যে স্লোগান দিতে হয় আমি দিব।
এই নিশ্চয়তাটা সে কারণে সে সবাইকে ইউনাইট করতে পারছে। আমার মনে হয় এই ভবিষ্যতে এইগুলো ভেঙে যেতে হবে। আপনি যখন প্রফেশনালদেরকে সামনে নিয়ে আসবেন রাজনৈতিক অধিকারের বাইরে, আপনি বলবেন যে হ্যাঁ আমাদের রাষ্ট্র রাজনীতির একটাই কাঠামো হবে, আপনি লেফট হন, রাইট হন, সেন্ট্রিস্ট হন, কিন্তু বাংলাদেশকে গঠন করা এইটা হচ্ছে আমার রাজনীতি। এই রাজনীতিতে যদি আপনি নিয়ে আসতে পারেন, আমার মনে হয় যে সবাই মিলে ঝাঁপায় পড়বে। আমরা এই ব্যাপারে সামনে আর একটু আলোচনা করব। এর আগে আমরা জাস্ট কয়েকটা বিষয়, আপনি তো নিজে সাংবাদিক, আপনি আপনার পয়েন্ট অফ ভিউটা আরও ডাইভার্সলি দিতে পারবেন। এর বাইরে আসিফ ভাই মিডিয়া সংক্রান্ত অনেক কাজকর্মে জড়িত। আসিফ ভাই আপনার থেকে আরেকটু একাডেমিকভাবেও শুনবো। আমরা মিডিয়া ফ্রিডম নিয়ে অনেক কথা বলেছি বাংলাদেশে, ওই সেন্সে মিডিয়া ফ্রিডম আসলে আমাদের স্বাধীনতার পর থেকেই কিছুটা এই জায়গাতে তো আমাদের অনেক ঘাটতি ছিল। তারপরে শুরুর বছরগুলোতে আমরা একদম সরকারি পত্রিকাতে চলে গেলাম, 75-এর পরে আবার প্রেক্ষাপট পরিবর্তন হলো, আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হলো, সেক্টরের প্রাইভেটাইজেশন হওয়ার পরে লং স্টোরি শর্ট গত 15 বছরে তো আমরা দেখেছি আসলে মিডিয়া সার্কেলে কী হয়েছে। এ নিয়ে আসলে বেশি কথা বলে লাভ নেই। মিডিয়া ল্যান্ডস্কেপটা কি পরিবর্তন হয়েছে আদৌ আফটার 5th August? আর হোয়াট ইউ সি কামিং ইন দ্য ফিউচার? এইরকম একটা আনস্টেবল গভর্নমেন্ট যে কয়দিনই থাক বা একটা সরকার ক্ষমতায় আসুক আফটার ইলেকশনস, হোয়ার ডু ইউ সি দ্য মিডিয়া থিং? চমৎকার একটা প্রশ্ন ফার্স্ট অফ অল, এবং উত্তরটা হচ্ছে যে না, 5 আগস্টের পরে মিডিয়ার কোয়ালিটেটিভ এবং স্ট্রাকচারাল চেঞ্জ ঘটেনি। জাস্ট টু ইন্টারাপ্ট, আপনি একমত? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। 100%। আবার ইউ গাইস ক্যান ইন্টারাপ্ট কিন্তু। হ্যাঁ, একদম থ্যাংক ইউ রুমিও ভাই ফর সাপোর্টিং মি। হ্যাঁ, ইলেকশনের একটা ফিলিংস পাচ্ছি। হ্যাঁ, সো আমি যেভাবে দেখি, দেখো আমরা যদি ওভারঅল চিন্তা করি বাংলাদেশের মিডিয়া যে ট্র্যাজেক্টরি, মিডিয়া একটা বড় ফ্রিডম পেয়েছে 1972 টু 1973-তে। 72 এবং 73 ওই সময় মিডিয়া খুব স্ট্রংলি কাজ করেছে। 74 থেকে মিডিয়ার উপরে আঘাত আসা শুরু করে। আমরা যদি ওইভাবে চিন্তা করি, এই আঘাতটা দুইটা গ্রুপ থেকেই আসে। তখনকার যারা আওয়ামী লীগ সরকারে ছিল তারাও এই আঘাতটা দেওয়া শুরু করে, কারণ সরকার দেখে যে টু মাচ যদি সমালোচনা হয় তাহলে তো স্টেট বিল্ড আপ করতে পারতেছে না, তখন তারা কিছু মেকানিজম নিয়ে চিন্তা করে। আবার ওই সময় যারা জাসদের রাজনীতি করতো, যারা বিপ্লব চায়, হ্যাঁ ডেমোক্রেসি চায় না, চায়, তো ফলে তারপরে দেখলাম যে 74 সালের পর থেকে এসে মোটামুটি তৎকালীন গভর্নমেন্ট প্ল্যান করাই শুরু করে যে মিডিয়াকে কীভাবে কন্ট্রোল করা যায়। এবং তার একটা রূপ আমরা দেখলাম বাকশালে 75-এ, যখন অনেকগুলো মিডিয়া বন্ধ করে দিল। 90 পর্যন্ত ফ্র্যাঙ্কলি স্পিকিং মিডিয়া নাম্বার বেড়েছে, বাট মিলিটারি গভর্নমেন্টের নিয়ন্ত্রণ ছিল। এবং তখন আমি যেমন আনিস আহমেদের সাথে কাজ করেছি, আনিস আহমেদ ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, মানে যিনি রয়টার্সের সাথে দীর্ঘদিন কাজ করতেন, মানে ফার্স্ট পার্সন না, বাট উনি রয়টার্সে দীর্ঘদিন কাজ করতেন, এবং ওনার কাছ থেকে আমি ওই সময়কার মিডিয়ার গল্প শুনতাম। তো উনি বলতো যে দেখো এরকম মানে 75 থেকে 90 এই সময়টাতে যে মিলিটারি গভর্নমেন্টগুলো ছিল, তাদের মিলিটারি প্রতিনিধি আসতো নিউজ রুমে বা হচ্ছে যে এডিটরের জায়গাতে, এবং তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু এডিট করতো, একটা ছিল। 90-এর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যখন এরশাদের পতন ঘটলো, আমরা প্রথম ওই সময়কার যে খালেদা জিয়া গভর্নমেন্ট, তার মাধ্যমে আমরা দেখি যে মিডিয়াতে খানিকটা ওপেননেস আসা শুরু করে। এবং এই যে মিডিয়ার প্রাইভেটাইজেশনের যে কনসেপ্ট, এটা 90-এর পরবর্তীতে বিএনপি গভর্নমেন্ট শুরু করে, এবং এইটা 96-তে এসে আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু এটাকে বাধা দেয় নাই, এটা ওরা পিক করেছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা তো যখন এখন রাজনীতি আলোচনা করি, আমরা মনে করি যে এরা আসলে একজন আরেকজনকে মুখোমুখি মেরে ফেলছে না, কিন্তু আমরা যদি ওভারঅল ট্রানজিশনাল হিস্ট্রিতে দেখি, তাহলে দেখবো যে 90 সালে এসে বিএনপি গভর্নমেন্ট যেটা মিডিয়া লিবারালাইজেশন শুরু করলো, 96-তে এসে শেখ হাসিনা ওটা কন্টিনিউ করলো। ফলে পার্থক্য কী হলো, 90-তে এসে দেখা গেল যে কিছু নিউট্রাল প্রতিষ্ঠান আসলো, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো করে আসলো বড় জায়গা থেকে, মানে ওই টাইমে না, মানে আমি বলছি ওগুলো নিউট্রাল ছিল ওইখানে, বাট বিএনপিপন্থী কিছু সাংবাদিক তারাও কিছু হাউস নেওয়া শুরু করলো। শেখ হাসিনা এসে কিন্তু তার দলের লোকদেরকেও দিল, মানে দুইটা দল যেটা করেছে নিজেদের দলের লোকদেরকে দিয়েছে। আমি এটাকে খারাপ বলি না, কারণ দ্যাটস হাউ আমাদের যেহেতু ক্লায়েন্ট পেট্রন রিলেশনশিপ, পলিটিক্স এইভাবেই কাজ করে। কিন্তু দুইটা দলই এক জায়গায় একমত হয়েছে যে আমাদের মিডিয়া প্রাইভেটেশন লাগবে এবং এই সাংবাদিকতার ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করবে। এটা কিন্তু কন্টিনিউ হয়েছে। হ্যাঁ, এখন ফলে আমরা অনেকগুলো মিডিয়া হাউস পেয়েছি, এবং এই মিডিয়া হাউসগুলো অনেকগুলো বিজনেস টিম, অনেকগুলো ব্যবসায়ীরা তারা ফান্ড করেছে। এই ব্যবসায়ীদের পলিটিক্যাল ইন্টারেস্ট ছিল, এখানে পলিটিক্যাল গ্রুপও ইনভলভ হয়েছে।
2014 পরে পার্টিকুলারলি, বিকজ আমি মনে করি যে 2014 পর্যন্ত তাও খানিকটা কিছু ডেমোক্রেটিক প্রিন্সিপাল ছিল, কারণ 2014 মানে 9-এর ইলেকশনের মাধ্যমে যেহেতু আসছে। এবং আমরা যদি খেয়াল করি 2009 থেকে 14 আওয়ামী লীগের যে পলিসি আর 2014 থেকে 24 ফান্ডামেন্টালি ডিফারেন্ট, কারণ 24-এর পরে আওয়ামী লীগ বুঝে গেছে তারা আর জনগণের কাছে যেতে হবে না। ফলে তারা কিন্তু আর ওই মানে ইভেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে ইভলিউশন আমরা যদি দেখি 14-র আগে যেটা ডিল করছে 14 ফান্ডামেন্টাল পার্থক্য। মানে এই অনেকে এই জন্য বলে যে ইলেকশন কেন জরুরি, ইলেকশন এই জন্যই জরুরি। ইভেন স্বৈরাচারও যদি মানে এই জায়গাগুলোতে যখন জানে যে তাকে ভোট পাইতে যেতে হবে তখন সে অনেক কিছু ভিন্নভাবে করে, যখন জানে যাওয়া লাগবে না তখন ওই যে আমরা আওয়ামী লীগ যেটা দেখলাম। তো 14-র পর থেকে আমি এটাকে বলি হচ্ছে যে অলিগার্ক মিডিয়া হাউস। হ্যাঁ, অলিগার্ক মিডিয়া হাউস মানে এই সময় বসুন্ধরা গ্রুপ, তারপরে এই গ্রুপ ওই গ্রুপ, এরা অনেক বেশি পরিমাণে দেখা গেলো মিডিয়া কন্ট্রোল নিয়ে নিল এবং এখন পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ করছে। এবার আসলে 5 আগস্ট কি ঘটেছে। হ্যাঁ, 5 আগস্টের আগ পর্যন্ত মিডিয়া ওয়াজ কন্ট্রোল বাই আওয়ামী লীগ। কিছু পার্থক্য ছিল, যেমন ডেইলি স্টার, প্রথম আলো, তারা খানিকটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস নিয়ে কাজ করেছে। আমি বলবো না 100%, বাট খানিকটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস নিয়ে কাজ করেছে। 5 আগস্টের পরে এই সেম ব্যাচটা রিপ্লেস হয়ে গেল জামায়াতপন্থী সাংবাদিক এবং বিএনপিপন্থী সাংবাদিক দিয়ে। এখন এইটা শুনতে খারাপ লাগবে, বাট এই জিনিসটা ঘটেছে। এখন আমি যদি প্রশ্ন করি এই যে এই জিনিসটা ঘটলো, এইটা থেকে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়েছে? না। এই জিনিসটা ঘটলো, এটা আমাদের গণতন্ত্রের জন্য যে লিবারেল স্বাধীন মিডিয়া দরকার সেটার কি উপকার হয়েছে? না। এইটার কিসের উপকার হয়েছে? ওই যে ক্লায়েন্ট পেট্রন রিলেশনশিপ, সেইটাই পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগে পেট্রন ছিল আওয়ামী লীগ, ক্লায়েন্ট হচ্ছে মিডিয়া এবং জার্নালিস্ট। তারা ধরেন পূর্বাচলে, উত্তরায়, বিভিন্ন জায়গায় ফ্ল্যাট পাইছে। এখন ক্লায়েন্ট পেট্রনে দুইটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে যে গভর্নমেন্ট নিজেই পেট্রন, তো গভর্নমেন্ট কী করে, কিছু সাংবাদিককে বিভিন্ন পজিশনে পাঠিয়ে দেয়। যেমন আপনার, এবং আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে কোনো গভর্নমেন্টে এত সাংবাদিক অংশগ্রহণ করে নাই। আমি ভুল হতে পারি, রোমিও ভাই প্লিজ কারেক্ট মি অন দ্যাট। সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে যে পলিটিক্যাল মাস্টার, তারাও এখন একটা পেট্রন, কিন্তু তারা পেট্রন করতেছে ফিউচার প্রমিস দিয়ে, যে দেখো আমি ভবিষ্যতে সরকারে আসবো, আমি ভবিষ্যতে অপোজিশনে আসবো, অতএব ইউ নিড টু ব্যালেন্স উইথ মি। হ্যাঁ, এনসিপিরও এখানে রোল আছে। তো আমরা যদি টু মেক ইট শর্ট, আপনার কথার উত্তরে 5 আগস্টের পরে মিডিয়ার ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল কোনো চেঞ্জ ঘটেনি। একটা জিনিস মাত্র ঘটেছে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মিডিয়া এখন কিছু কিছু জায়গায় রিপোর্টিংয়ের ক্ষেত্রে হয়তো সরকারি নিয়ন্ত্রণটা কম। সরকারি নিয়ন্ত্রণ বলতে ডিজিএফআই বা অন্যান্য জায়গা থেকে নিয়ন্ত্রণটা কমেছে, একদম ভ্যানিশ হয়ে গেছে তা কিন্তু না। কারণ আমরা দেখেছি যে আসিফ মাহমুদের যে কেসটা, সে যখন ম্যাগাজিন নিয়ে ইয়েতে ধরা পড়ল, মানে বিমানবন্দরে যখন এটা সামনে চলে আসলো এবং ওইটার পরে যখন কিছু নিউজ হলো, ওই নিউজগুলোকে কিন্তু সরাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, এই যে আমেরিকান যে ডিলের আলাপ আলোচনা হচ্ছে, এইটারও যে নিউজ আপনি যদি খেয়াল করে দেখেন, মিডিয়া কিন্তু খুব কশাসলি এখানে রিপোর্ট করছে। হ্যাঁ, সম্ভবত বাংলা আউটলুকের সাথে তো একটা বোধহয় ইস্যুই হয়েছে, আপনি আরও ডিটেলস বলতে পারবেন। তো এইটা একটা জিনিস। আরেকটা যে জিনিস হচ্ছে যে মানে গভর্নমেন্টের মানে পার্টিগুলোর জায়গা থেকে পার্টিগুলো কি করছে, এই যে শিল্প উদ্যোক্তা যারা মিডিয়াগুলোকে ইয়ে করেছে তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, যে তোমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল বিজনেস রান করো, জাস্ট আমার লোক বসায় দাও। আমি যখন ইতোপূর্বে একটা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম, একটা বড় বাজেট নিয়ে কাজ করতাম, একটা সময় আমি দেখছি যে একাধিক মন্ত্রীর ঘুষের জন্য সাংবাদিক আসছে চিঠি নিয়ে, প্রোগ্রাম ফান্ড করতে হবে, এবং আমরা সেই ফান্ড করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কারণ করতে হয়েছে, মন্ত্রী ফান্ড করেছে, এবং ওই প্রোগ্রামের হয়তো বা 10% টাকা প্রোগ্রামে গেছে, বাকি টাকাটা মন্ত্রী সাংবাদিকদের মধ্যে চলে গেছে। এখন যখন আমি তাকায় দেখি, ওই সময় এই সাংবাদিকরা ওই মন্ত্রী নিয়ে আসতো, এখন এই সাংবাদিকরা এই বড় বড় দলগুলোর বড় বড় নেতৃত্বের পজিশনে চলে গেছে। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে সমাধান কি? সমাধানটা হচ্ছে যে মেবি ইট কুড বি পলিসিগতভাবে কিছু করতে হবে। মিডিয়া সংস্কার কমিশন যে পরামর্শগুলো দিয়েছে, আমি বলবো না যে সব পারফেক্ট, কিছু জায়গা আছে যেখানে কিছু কাজ করা যায়, ওটা আরও ইমপ্রুভ করা যায়। তবে এই ব্যাপারটা সিরিয়াসলি ভাবতে হবে। যদি বাংলাদেশের এখন যে এক্সিস্টিং দলগুলো আছে তারা যদি গণতন্ত্র চায় এবং তারা যদি মিডিয়াকে ফ্রিডম না দেয়, তাহলে সেটা করতে পারবে না। আর মিডিয়া এখন সব থেকে বড় যে রিস্কটাতে রয়েছে, আমি যেটা মনে করি মব রিস্ক। এটা আমরা বলতে অনেক সময় ইয়ে লাগে এবং অনেকেই জাস্টিফাই করে যে না মিডিয়া 15 বছর এটা করছে না, তো প্রেশার গ্রুপ। আমার সঙ্গে তো আপনাদের আমি জাস্ট এটা একটু সামারি করে দিই। মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে মিডিয়ার ওপরে এই যে মব,
এই মব কিন্তু বহুমাত্রিক মব। এই মব কিন্তু শুধু যে একমাত্রিক তা না, এই মবে এনসিপির ইনভলভমেন্ট আছে, এই মবে টু সাম এক্সটেন্ট বিএনপির ইনভলভমেন্ট আছে কিছু কিছু জায়গায়, এই মবে জামায়াতের ইনভলভমেন্ট আছে, এবং এই মবে ফার রাইট যে গ্রুপগুলো আছে তাদের ইনভলভমেন্ট আছে। খালি ডিপেন্ড করতেছে যে কে কোন জায়গায় কার ইন্টারেস্ট আঘাত করতেছে। তো ফলে আমরা ব্যাপারে হয়তো বিএনপি একটু দ্বিমত করবে। বিএনপি এখন হচ্ছে যে মব ওইভাবে আমি যেটা দেখি, হ্যাঁ, যে বিএনপি একটা বড় মিডিয়ার অংশ পেয়েছে হচ্ছে যে সাংবাদিকদের লাইন আপের থ্রুতে, হ্যাঁ, যে তারা বিভিন্ন মিডিয়া হাউসে একটা লার্জার শেয়ার পেয়েছে। আমার কথা হচ্ছে আমার এতে প্রবলেম নাই, আমার কথা হচ্ছে ইউ জাস্ট রিকগনাইজ দ্য প্রবলেম, যে মিডিয়ার ওপরে এই মবের প্রেশারটা আছে। এখন মিডিয়া কি দায়ী না? অবশ্যই মিডিয়া দায়ী। মিডিয়া গত 15 বছর যে স্বৈরতান্ত্রিক শাসন হয়েছে, মানুষদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, পলিটিক্যাল ডিসেন্টকে যেভাবে ইয়ে করা হয়েছে, এগুলো তো বৈধতা মিডিয়া উৎপাদন করেছে। তো কিন্তু আমার কথা হচ্ছে আপনি মিডিয়াকে ধরেন, আপনি মিডিয়ার কাজের তদন্ত করেন, কিন্তু যে যে অপরাধ করেছে তাকে সেই অনুযায়ী ধরেন। আপনি একজন সাংবাদিককে খুনের মামলা দিয়ে দিবেন, আপনি এক পত্রিকা হাউসের সামনে গিয়ে প্রেশার গ্রুপ হিসেবে দাঁড়ায় যাবেন, ওইটা কেমন লাগে? হ্যাঁ, ওই রকম তো সাংবাদিকতা আসলে কেউ করতে পারবে না। আসিফ ভাই, আমরা মুক্তাদির ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই, সেম বিষয়ে আপনার মতামত জানতে চাইবো, এবং অ্যাট দ্য সেম আপনি মাত্র বলছিলেন প্রেশার গ্রুপের কথা। প্রেশার গ্রুপের কথা তো আমি বলছি, এটা আমার কাছে সবচেয়ে জোকস মনে হতো। কারণ হচ্ছে যে আগে প্রেশার গ্রুপ আমাকে একজন বলতেছিল এরকম যে ভাই আগে ডিজিএফআই থেকে ফোন করে বা এনএসএ থেকে ফোন করে একটা কিছু বলতো, মানে তাও ভাই আমার একটু ছিল যে তাদের একটা প্রসিডিওর আছে। ভাই এইখানে তো এসে দাঁড়ায় আছে এমনভাবে যে যদি মারে তো কেউ আমাকে প্রোটেকশন দিতে পারবে না। আর এক পত্রিকা অফিসের খুব ইনফ্লুয়েন্সিয়াল রিপোর্টার, এক নম্বরে সবাই চিনবেন, সাংবাদিক যারা সবাই চিনে, সে বলতেছে কি আমি যখন প্রত্যেক দিন বিপদে পড়বো, প্রত্যেক দিন পুলিশকে ফোন করব বা প্রেস উইংকে ফোন করব, সে আমাকে প্রোটেকশন দিবে, তখন তো আমি তাদের বাধ্যগত একটা ইনস্টিটিউশনে পড়ে, আমি কেন কাজ করতে পারবো? প্রবলেমটা হচ্ছে কি, আমাদের দেশের সাংবাদিকদের বড় অংশ আসলে প্রেস ফ্রিডমটা কি এটা বুঝে না। বড় অংশ প্রেস ফ্রিডমটা কি এটা বুঝে না। তার কাছে মনে হচ্ছে যে যা ইচ্ছা তাই লেখাটাই হচ্ছে প্রেস ফ্রিডম। তার মাথা, তার মস্তিষ্ককে স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা, সেই জিনিসটা সে ভুলে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে একটা রিসার্চ করেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশে তখন প্রায় 95% মিডিয়া সবাই সরকারের সাথে কম বেশি জড়িত, এবং এটা আসলে একটা অলিগার্কি মিডিয়া। এবং আমি দেখিয়েছিলাম, আমি প্রেজেন্টেশনে তখন আমরা করেছি যে ভূমিদস্যু, তারপরে আপনার কি বলে এটাকে, যে যারা পাওয়ার যত স্টেশনগুলো, ব্যাংকগুলো, হ্যাঁ, এই যে সেক্টরগুলো, এইগুলোই যারা সবচাইতে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজ, তারাই মূলত এগুলোকে লিড করছে। তাহলে পত্রিকা আসলে আপনার কি লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছে। এখন বিএনপির জন্য সবচাইতে বড় ধাক্কা আসবে, বিএনপির জন্য বড় ধাক্কা, যদি বিএনপির সরকার গঠনও করে, সে শুধুমাত্র স্তুতি শুনবে। সে তার পছন্দের, তার সাথে ব্যাপক খাতির ছিল এরকম লোকগুলোকে ধরে ধরে বিভিন্ন স্টেশনে বসাই দিচ্ছে, যাদের প্রফেশনালিজম নিয়ে যথেষ্ট সন্দেহ। ওইগুলো স্টেশনগুলোতেও যেমন আছে, স্টেশনের বাইরেও আছে। আপনি যখন এরকম হ্যান্ডপিক লোকগুলাকে বসাচ্ছেন, হাসিনা যে ভুলটা করছে আপনি সেই ভুলটাই করছেন। হাসিনা কি করছে? হাসিনা মিডিয়াতে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দিছে, মানে আমার লোক তুমি এখানে বসো। সে প্রফেশনালকে কিন্তু কখনো নার্সিং করে না, প্রফেশনালদেরকে একদম মাজা ভেঙে দিছে। দিন শেষে কিন্তু প্রফেশনালরা টিকে থাকে, তার পালায় যেতে হয় না, তার ভাগে যেতে হয় না। পালায় যায় কারা জানেন? এই যে আপনি যখন দলের ভিত্তিতে কাউকে দাঁড় করাচ্ছেন, সে তখন ওই ইয়েটা করে। কারণ তারা করে কি, তাদের ধারণা থাকে যে আমি এই সময় যা কামানোর আমি কামাইনি। আপনি ধারণা করতে পারবেন না যে এক একজন সাংবাদিকের, আমরা কল্পনাই করতে পারি না যে এক একজন সাংবাদিক এত টাকার মালিক হতে পারে, আপনার কোনো ধারণাই নাই। আমরা আগামী মাসে কিভাবে চলবে সেটা আমাদের মাথার ভিতরে কাজ করে। যে আমি আমার 18-20 বছরের সাংবাদিকতা, আমি এখনও চিন্তা করি যে হোয়াট উড বি মাই নেক্সট অ্যাসাইনমেন্ট। আর এরা কোটি কোটি টাকার মালিক, এবং এটা মিথ বলতেছি না, আমি একদম ফ্যাক্ট জেনে বলতেছি। এবং এইগুলো কীভাবে সম্ভব হয়েছে? কারণ এই যে পলিটিক্যাল পার্টিগুলা, তারা মনে করছে কি যে সাউথ এশিয়ায় যে কনসেপ্টটা আছে না, মিডিয়া, মাসল অ্যান্ড মানি,
এর একটা অংশ হচ্ছে মিডিয়া। সো ইনভেস্ট হেয়ার। ভাই, আপনি যদি সত্যিকার অর্থে ইনভেস্ট করতে চান এবং পলিটিক্যাল ফিউচারিস্ট আপনি হন, তাহলে আপনার কেবলমাত্র প্রফেশনালরা আপনাকে হেল্প করতে পারবে উইথ দেয়ার বয়ান, উইথ দেয়ার আর্গুমেন্ট, এবং তারা যখন ফ্যাক্টস তুলে ধরবে আপনার সামনে। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন ইনফ্লুয়েন্সিয়াল লিডার, উনি গুম হয়েছিলেন। তাহলে এই গুমের তদন্ত, এই গুমের বিষয়গুলো নিয়ে বিএনপির সাংবাদিকদের সবচাইতে বেশি সোচ্চারভাবে রিপোর্ট করার কথা না? আপনি একটা সিঙ্গেল রিপোর্ট দেখাইতে পারবেন না। ইনভেস্টিগেট করছে কে জানেন? ইনভেস্টিগেট করছে ডেভিড বার্গম্যান এন্ড মুক্তাদির রশিদ। আমরা রাতের পর রাত, দিনের পর দিন এইগুলা প্রত্যেকটা নিয়ে আমরা সিরিজ অফ স্টোরি করছি। কিভাবে গুম হইলেন, কোথায় গুম হইলেন, কিভাবে ডিজিএফআই, র্যাব তাকে হাউন্ড করছে, সিরিজ অফ স্টোরি করছি। এবং যার ফলে পরবর্তীতে ডেভিড বার্গম্যানকে দেশ ছেড়ে চলে যেতে হয়। আমি এটা বলছি এই কারণে যে আপনি যখন প্রফেশনাল সেট অফ রিপোর্টারকে তৈরি করবেন, সে কিন্তু তার এথিক্স, তার মোরালিটি, তার ডিগনিটি, আপনি যখন বিপদে পড়বেন সে আপনাকে হেল্প করবে। কিন্তু আপনি চাটুকার তৈরি করেন, সে তার তো সব পকেট ভরে গেছে, সে তো পালাবে। যেমনভাবে আপনি দেখছেন না, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এরা নিকৃষ্টতম জার্নালিজম করছে, নিকৃষ্টতম। এবং সবাই দেখতো যে আরে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে তার মানে তারাই সাংবাদিক, আর বাংলাদেশে কোনো সাংবাদিক নেই। আপনি কোনোদিন একটা সিঙ্গেল প্রেস কনফারেন্সে নুরুল কবিরকে দেখছেন? আপনি প্রেজেন্ট কনটেক্সটে একটা কথা বলুন, নুরুল কবির সাহেব তো আসলে হ্যাঁ, না আপনি দেখেন নাই, কারণ উনি জার্নালিস্ট, উনি এর ভিতরে নাই, উনি কখনোই এর ভিতরে যাবেন না। এই জিনিসটা কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না। জামাত মনে করতেছে যে আমার অ্যালাইন, আমার রাজনীতি বুঝে এরকম লোককে আমি সাংবাদিক বানাবো। আমার বিএনপির মধ্যে আমার ভাই যে এসে বলবে নেতা, তাকেই আমি বানাবো। এনসিপি তো ভাই যা করতেছে সেটা আমি এখানে প্রকাশ করতে চাচ্ছি না। এনসিপি ইজ ডুইং দ্য সেম। ইট ইজ কিলিং দ্য জার্নালিজম। জার্নালিজমের জন্য জার্নালিস্টদেরকে আপনি ওই ফ্রিডম, মানে যা ইচ্ছা তা না, আপনি ওই স্কিলড আপ করেন, ওই মেকানিজমটা ডেভেলপ করেন, ওরা টাকা পাচ্ছে কিনা সেটা এনশিওর করেন। এবং এই যে অলিগার্কি মিডিয়া, এগুলোকে ভেঙে দেওয়ার জন্য আমি বলবো না যে একদম গড়িয়ে দেন, আমি বলছি যে এদেরকে ফোর্স করেন যে যারা যেন জার্নালিজম করে, ওরা যেন জার্নালিজমটা করে। ওদেরকে বলেন ভাই তোমরা জার্নালিজম করো, তোমাকে আমার পিআর করা লাগবে না। আমার পিআর করার জন্য আমার মিডিয়া উইং আছে, আমার প্রেস উইং আছে, ইউ ডোন্ট নো টু ডু। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। প্রেস উইং অফ ডক্টর ইউনুস, তারা যে বয়ান তৈরি করে, তারা যেভাবে প্রেস রিলিজ লিখে দেয়, একটা ওয়ার্ড চেঞ্জ না করে সব পত্রপত্রিকায় লেখা হয়। অ্যান্ড দিস ইজ জার্নালিজম। দেখছে যে ভাই সবাই তো ফ্রি আছে, এইটা হওয়া উচিত। হ্যাঁ, প্রেস উইং থেকে তো বারবার বলা হয় যে আসলে প্রেস উইং ইজ রেগুলারলি অ্যাড্রেসিং অল দ্য মিডিয়া হাউসেস। আর এর বাইরে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ প্রেস ফ্রিডম আছে তা বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। এটা তো বারবার বলেন। আমি একটা পয়েন্ট জাস্ট প্রেসুইং এর এই পয়েন্টটাতে একটা জিনিস অ্যাড করি। প্রাইমারিলি দেখলে মনে হয় আসলে এই ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি এটাকে আরেকটু ক্রিটিক্যালি দেখি, প্রেসুইং যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে একটা, মানে এইটা হচ্ছে যে গুড জার্নালিজম, আর এটা হচ্ছে ব্যাড জার্নালিজম। এবং গুড জার্নালিজম না, জার্নালিজম ওরা মানে যিনি বলেন উনি বলেন জার্নালিজম। হ্যাঁ, এবং লেজি জার্নালিজম মানে হোয়াট দ্য খেয়াল করি নেই। তবে মানে এই যে গুড জার্নালিজমের যে ফ্রেমওয়ার্কটা বলছেন, ওইটার ডেফিনেশন ওনারা দিচ্ছেন। হ্যাঁ, তো ওই ডেফিনেশনের মধ্যে হলে ঠিক আছে, যদি না হয় তাহলে ঠিক নাই। এইটার সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই ধরনের চিন্তায় যে বলে, যে কথা বলে, সে একটা মোরাল আপার হ্যান্ড নেয় এবং রেস্ট অফ দ্য পিপলের ওপরে ওই মোরাল জাজমেন্টটাকে এমপ্লাই করে। আই নো ইটস থিওরিটিক্যালি, আমি জার্গনের দিকে যাচ্ছি, ওই দিকে না যাই, বাট খুব সহজ কথায় হচ্ছে, আমি ডেফিনেটলি এখনকার যে প্রেস উইং রয়েছে তাদের বহু কাজের আমি প্রশংসা করি। তারা বেশ কিছু জায়গায় খুব চমৎকারভাবে সরকারি নিয়ন্ত্রণকে স্টপও করেছে। কিন্তু তারা যে জায়গাটাতে ব্লান্ডার করছে, সেই ব্লান্ডারটা হলো যে তারা এই তাদের ভার্সন অফ গুড জার্নালিজমকে দিয়ে মিডিয়া ফ্রিডমের জায়গাটাকে ডিফাইন করতে চাচ্ছে। দ্যাটস প্রবলেমেটিক। কারণ দেখেন, আপনি সাংবাদিকতাকে 100% ফ্রিডম না দিয়ে সাংবাদিকতার কাছ থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটি আশা করতে পারেন। আরে ভাই, আপনি ওইটা জায়গায় যাচ্ছেন কেন? আপনার বাংলাদেশে সাংবাদিকতা আছে কি নাই
মানে স্বাধীন সাংবাদিকতা আছে কিনা। আপনি একটা প্রেস উইংকে বলেন ডক্টর ইউনূসের একটা প্রেস কনফারেন্স করতে, 1 বছরে উনি একটা প্রেস কনফারেন্স করছে, উনি দেশের বাইরে যাইতেছে। মোদি যেটা করে, আমি প্রেস সচিবকে প্রশ্ন করছিলাম যে মোদি যে কখনো প্রেস কনফারেন্স করেন তার নিজের দেশে, আপনার কি সেই জিনিসটাই ফলো করতেছেন নাকি? উনি কিন্তু বলছে যে আমাকে বলতে বলা হয়েছে, আমি হচ্ছে দায়িত্ব নিচ্ছি, এটা তার স্টাইল। ভাই আপনি মোদিকে ফলো করতেছেন, আপনি আপনার দেশের প্রেস ভাইব্রেন্ট কিনা? আপনি কি শুনছেন আমেরিকা, আই এম ফরগেট অ্যাবাউট আমেরিকা, গো টু ব্রিটেন, আপনি আরও বহু দেশ আছে, আমি যাদেরকে, আমি তো আর মিডল ইস্ট উদাহরণ দিচ্ছি না বা চায়নাকে উদাহরণ দিচ্ছি না, যেখানে সাংবাদিকতা অ্যাপারেন্টলি ফ্রিডম, মানে ফ্রি, সেই জায়গাগুলোর কথাই তো বলতেছি। আপনার বাংলাদেশে ডক্টর ইউনূসকে একটা প্রেস সেট আপ ইন্টারভিউয়ের বাইরে আপনি কোনো প্রেস কনফারেন্স দেখছেন বাংলাদেশে? আপনি যখন একটা প্রেস কনফারেন্সে আসবেন, যখন ক্রিটিক্যাল প্রশ্ন করা হবে, তখন ডক্টর ইউনূসের মুখের এক্সপ্রেশন দেখে মানুষ জাতি বুঝতে পারবে যে আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ প্রেস কতটুকু আছে। আপনি তো একটা ঘরের ভিতরে নিচ্ছেন, উনি হয়তো ওনাকে বললেন যে আমি বাংলাদেশকে এইভাবে দেখতে চাই, উনি এইভাবে বলেন, উনি এগুলো তো সব প্রেসক্রাইব থিং, তাহলে এডিটেড হয়ে আসতেছে। ইন্টারভিউটা তো ওইভাবে হচ্ছে না, এটা তো মানে লাইক, মানে আই ফরগেট দ্য নেম, বা ইটালিয়ান ভদ্রমহিলা ছিলেন যে সারা ওয়ার্ল্ডের সবাইকে ইন্টারভিউ করে বেড়াতেন, হেনরি কিসিঞ্জার কেউ করছে, ওই রকম তো কেউ এসে ইন্টারভিউ করতেছে না যে আসলে ক্রিটিক্যাল প্রশ্নটা করবে। চ্যাটাম হাউসে গেছে, যখনই আপনি দেখেন প্রশ্নগুলো আসা শুরু করছে, উনি কিন্তু উল্টাপাল্টা বলা শুরু করছেন। দেন ইউ রিয়েলাইজ যে ভাই বাংলাদেশের সাংবাদিকরা কতটুকু, এসে দেখবেন যে এখন যদি প্রেস কনফারেন্স করে ওই তেলে ভরে যাবে। শেখ হাসিনাকে তেল মারতো, নোবেল প্রাইজ এবার বললো যে আপনি তো আর একটা নোবেলের জন্য ট্রাই করেন না কেন? ইউনিক পত্রিকার নিউজ আসতেছে, ইউনুস ম্যাজিক দেখালেন। এইটা ঠিক যে মানে জার্নালিস্টরা বাংলাদেশের কনটেক্সটে, আমি ওয়ার্ল্ডের কনটেক্সটে বলতেছি না, আমরা এখন পর্যন্ত যা বুঝি, অলওয়েজ দে সার্চ ফর আ মাস্টার. So the previous master is gone, so now they're looking for a new master. That's very unfortunate. So আমি যখন প্রেস টিমের সমালোচনা করব, বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করব, এনসিপির করব, বাট একই সাথে আমাকে এটাও অ্যাকনলেজ করতে হবে যে আমাদের সাংবাদিকতার একটা বড় অংশ দে আর লুকিং ফর নিউ মাস্টার। ভাই এটা কেন করবে না? আপনি যদি মাস্টার পান, আপনি সেফ। যে দেশে রুল অফ ল থাকে না, যে দেশে পুরো সিস্টেম ফাংশন করে না, আমি বললাম না আমার বাবার এক্সাম্পল, আমার সাথে আমি যে দাওয়াত পাই না, মানে প্রেসিডেন্টের এই প্রোগ্রামে বা জাতীয় দিবসগুলোতে আমি দাওয়াত পাই না, তার মানে আমি সাংবাদিক না। দ্যাট ইজ হাউ দে কনসিডার এ জার্নালিস্ট। আপনি রিয়েলিটিটা মাইনে নেন। আপনি যদি দেখেন আমার সাথে হারুনের একটা ছবি ছিল, হারুন, এই যে ডিআইজি হারুনের সাথে আমার লং টার্ম প্রবলেম ছিল। তো আমার সাথে ওনার একটা সময় এসে আমি মিউচুয়াল করছি। কেন? সাংবাদিকরা তখন রেগুলার বলতো হারুনকে, দেখেন আপনাকে নিয়ে সে ক্রিটিসাইজ করে, ও কিন্তু, আমি ওর নিয়ে কিন্তু অনেক রিপোর্ট লিখছি, তো ওই আপনাকে ওরে অ্যারেস্ট করেন না কেন? সাংবাদিকরা যে বলতো হারুনকে, হারুন আমাকে বলতেছে ভাই দেখেন সাংবাদিকরা আপনাকে অ্যারেস্ট করার জন্য বা আপনার ক্ষতি করার জন্য আমাকে বলতেছে। দেন আমি বললাম ওকে ফাইন, লেটস মেক এ ডিল, আমি আপনাকে ঘাটাবো না, আপনি আমাকে আর ঘাটাবেন না। সো দেন আমি একটা ছবি দিলাম, একটা পোস্ট দিলাম। এরপরে যেদিন আমি প্রেস সচিবকে আমি জিজ্ঞেস করছি যে আপনি যে মবকে কি আপনি বৈধতা দিচ্ছেন, আপনি মবকে প্রেশার গ্রুপ বলতেছেন, এটা কি সরকারের ভার্সন নাকি আপনার ব্যক্তিগত অভিমত, এই প্রশ্ন যেদিন করছি না, ওই দিন রাত্রে না, ঠিক ওর পরের দিন সকালবেলা থেকে শুরু হয়ে গেল আমাকে নিয়ে ক্যাম্পেইন দিয়ে। আমি এর প্রশংসা করছি, আমি হারুনের প্রশংসা করছি, আমি মনিরের প্রশংসা করছি। অথচ মনির সাহেবকে জিজ্ঞেস করলেন যদি আপনাদের কারোর কখনো সুযোগ হয় যে ওনার প্রেস কনফারেন্সে ওনাকে কিভাবে আমি কাদায় দিচ্ছি, এমন কোনো পুলিশ অফিসার নাই আওয়ামী লীগ আমলে যে আমার প্রেস কনফারেন্সে, মানে আমি প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করছি এবং তাদের অবস্থা কাহিল করি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, মানে আমি আসবো কিনা এটা সে আগে খোঁজ নিত তার পিআরের কাছে। আমাকে এখন কি করতেছে, যেহেতু আমি তাদের ইয়েতে ভালো জার্নালিস্ট না তাদের ফ্রেমে, সো এখন আমাকে খুব সহজভাবে তারা আক্রমণ করতেছে। এই দেখেন এইটা, দিস ইজ হোয়াট আই এম সেইং, যে এইটা ঠিক না। আপনি স্ট্যান্ডার্ড করেন প্রেস কনফারেন্সগুলোতে। প্রেস কনফারেন্স আপনি দেখছেন রিসেন্ট টাইমে কেউ কোনো প্রশ্ন করে? কেউ প্রশ্ন করে না। মুক্তাদি ভাই, আমি এই বিষয়ে আপনার কাছে আবার আসবো। আসিফ ভাই, আপনার কাছে আপনার কাজ নিয়ে একটা কথা বলতে চাই। আপনি দ্য কনসেপ্ট ফর বাংলাদেশের উপর একটা হিস্ট্রিক ডকুমেন্টারি আপনি করেছেন। আপনি এমনি তো ডকুমেন্টারি মেকিংয়ে আপনার পারদর্শিতা আছে বা এই ব্যাপারে আপনার প্যাশন আছে আমার মনে হয়েছে।
এই হিস্ট্রিক জার্নিটা আসলে কেমন ছিল, বা এখন রিসেন্টলি আমরা যতদূর শুনেছি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রায় ৭৮টার মতো ডকুমেন্টারির উপরে মনে হয় কাজ করতে তারা নির্দেশনা দিয়েছে এবং বিভিন্ন মিডিয়া হাউসেসে কাজ গিয়েছে। সো ওই ব্যাপারে আপনার টেকটা শুনতে চাই। থ্যাংক ইউ বাব। আপনি ডকুমেন্টারিটার কথা মেনশন করলেন, আমি ফিলিং ভেরি ইমোশনাল। হ্যাঁ, কারণ এই ডকুমেন্টারিটার আমার ডকুমেন্টারির স্টোরিটা হচ্ছে যে আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করি তখন সামারের সময়, ইরাসমাসের টাইমে, হ্যাঁ ইরাসমাসের সময়, তো সামারের সময় আমাদের মাস 3-4 একটা ব্রেক ছিল। তো ওই সময় আমি কিছু কাজ করি, অ্যারাউন্ড লাইক $1500-1600 মতন কিছু একটা পাই। তো আমার মনে আছে যে ডেনমার্কে থাকতে আমার একজন একাডেমিকের সাথে পরিচয় হয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে ইন্টারন্যাশনাল মিডিয়া কাভার করেছে সেইটা নিয়ে একটা থিসিস লেখে, এবং সে এইটা হচ্ছে অরহুস ইউনিভার্সিটিতে 2019 সালে শেষের দিকে সম্ভবত প্রেজেন্ট করছিল। তো ওই সময় সে এই কনসার্ট ফর বাংলাদেশ এবং ডিটেলস নিয়ে বিস্তারিত কাজ করেছিল, এটা শেয়ার করে। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যখন এটা প্রথম দেখি আমার খুব ইন্টারেস্টিং লাগে যে ডেনমার্ক একটা দেশ যার ওই সেমিনারে যারা ছিল তার অধিকাংশই বাংলাদেশ সম্পর্কে জানে না। এই ভদ্রলোক সে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সেই সময়কার একটা কনসার্ট যেটা বাংলাদেশের নামকে গোটা ওয়ার্ল্ডে পরিচয় করায় সেটা নিয়ে কাজ করেছে, এবং এটা পিএইচডির একটা গবেষণা ছিল। শুধু ওইটাই না, অন্যান্য সাংবাদিকদের কন্ট্রিবিউশন নিয়েও কাজ করেছে। তো তখন থেকে আমার মনে হলো যে এরা যদি বিদেশি হয়ে করতে পারে, হোয়াই নট আমরা? কিন্তু অ্যাজ ইউ নো, যে কোনো ডকুমেন্টারি বানাতে গেলে কিছু টাকা পয়সা লাগে। তো আমার কাছে ওই মুহূর্তে আমি আসলে ইরাসমাসে যে স্কলারশিপ পেতাম তাতে ওইটা দিয়ে আসলে ডকুমেন্টারি বানানো যায় না। তো সামারের সময় আই ডিড সাম ওয়ার্ক। আমি $1600 মতন আর্ন করি, টু বি প্রিসাইজ $1580। $20 সম্ভবত আমি একটা বার্গার খেয়েছিলাম, আর হচ্ছে যে ব্রট সাম ড্রিঙ্কস, মানে কোক অ্যান্ড হচ্ছে যে বাকলাভা, সামথিং লাইক দ্যাট। তো এখন আমি যখন দেশে ফেরত আসি তখন আমি এইটা নিয়ে কাজ শুরু করি, এবং এখন আমি যার কাছেই রিচ আউট করি ক্যামেরার জন্য, এর জন্য সবাই এত টাকা চায় যে আমার বাজেটের বেশি হয়ে যায়। তো তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, আমি তার নাম আপাতত না বলি, বাট সে আমাকে হেল্প আউট করে যে কেমন করে আমি এই টাকার মধ্যে কাজটা করতে পারবো। এবং আমরা কয়েকদিন খেটে প্রায় 3-4 রাত মানে না ঘুমায়, মানে যখন এডিটিংয়ের পর্যায়টা চলছিল, রাত্রেবেলা কাজ করছিলাম, কারণ এডিটর দিনের বেলা অফিস থাকে, তো সে দিনের বেলা কাজ করতে পারবে না, আর আমি তাকে টাকা বেশি দিতে পারবো না। তো সে বলছে, ভাই আপনি যদি রাত জেগে আমার পাশে থাকতে পারেন তাহলে আমি এটা করে দেবো। তো আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে রাত জেগে করবো। তো সে হাফ দামে করে দিল, দিয়ে আমরা ওই ডকুমেন্টারিটা করি। এই ডকুমেন্টারিটা করার প্রেক্ষিতে আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে হয় কি জানেন, আমরা আমাদের ইতিহাস নিয়ে খুব আত্মভোলা। আমরা ইতিহাসের ওই অংশটাই চুজ করি, পিক করি, যেটা আমার এক্সিস্টিং পলিটিক্যাল কি বলবো যে ন্যারেটিভকে সাপোর্ট করে। আমার কাছে মুক্তিযুদ্ধ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, দুইটা কারণে। একটা হচ্ছে যে এটা একটা এক্সাম্পল যেখানে একটা রাষ্ট্র তার এন্টায়ার মিলিটারি নিয়ে ওই রাষ্ট্রেরই নাগরিকদের উপর, যারা স্বাধীনতার জন্য পলিটিক্যাল রাইটসের জন্য আন্দোলন করছে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ইনডিসক্রিমিনেটলি কিলিং করে। অনেক কিছু নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু কিলিং এইটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং এই জিনিসটা যখন ঘটে, আপনি খেয়াল করে দেখবেন, ইভেন জুলাইও যখন আন্দোলন আমাদের হয়েছে, হ্যাঁ অনেকে অনেক কথা বলে, কিন্তু পাশে দাঁড়ানোটা কিন্তু একটা সাহসের ব্যাপার, এটা সবাই করে না। এবং এটা করার সময় অনেক কিছু চিন্তা করে, ওই সরকারের কোন প্রজেক্টের ফান্ডিং বন্ধ করে দিবে, এই করে দিবে, ওই করে দিবে, নানা রকম চিন্তা করে। কিন্তু এই যে জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর যখন ওই কাজটা করলো, ওরাই প্রথম বাংলাদেশ নামটাকে ইন্টারন্যাশনালি পরিচয় করে। এর আগ পর্যন্ত, মানে কনসার্ট ফর বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমসে আসার আগ পর্যন্ত সবাই বলছিল এটা সিভিল ওয়ার ইন পাকিস্তান, ইস্ট এবং ওয়েস্টের মধ্যে। কনসার্ট ফর বাংলাদেশ যখন হলো এবং নিউ ইয়র্ক টাইমস তার প্রথম যে রিপোর্টটা ওইটাতে করলো, ওইটা হচ্ছে যে বাংলাদেশ নামটা আসলো। মানে আমরা এই যে বাংলাদেশ নামটা, বাংলাদেশ নাম কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র যখন পাঠ করা হয় তখনও বাংলাদেশ বলা হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া ওইটা বাংলাদেশ পিক করে নাই, ওইটাকে মানে ইস্ট পাকিস্তান হিসেবে ইয়ে করেছে। কিন্তু কনসার্ট ফর বাংলাদেশ হওয়ার পরে তখন এই বাংলাদেশ নামটা পপুলারাইজ হলো। আমার কাছে এটা অত্যন্ত ইমোশনাল একটা ব্যাপার, বিকজ আমি যখন নানা দেশে যাওয়ার সুযোগ হয়, আমি তো এই নামটা দিয়ে আইডেন্টিফাই করি, আমি গরিব, আমার এই ওই, কিন্তু দিস ইজ মাই আইডেন্টিটি। এখন আমার ছেলে মেয়ে যদি আমেরিকায় থাকে সেটা তার ব্যাপার, বাট আমার কাছে তো এইটা আমার আইডেন্টিটি।
তো এখন আসা যাক যে বর্তমান সময়ে যে জিনিসটা হচ্ছে, দেখেন এটা শুধু বর্তমান সময় না, এটা ৭১-এর পরেও যে জিনিসটা হয়েছে, ২ ধরনের অনুদান আসতো। এক ধরনের অনুদান যারা জেনুইনলি সিনেমা বানায়, কাজ করে, তাদেরকে দেওয়া হয়। আমরা খুব চমৎকার কিছু মুভি পেয়েছি, যেমন হাঙর নদীর গ্রেনেড, হ্যাঁ, এটা সরকারি অনুদান খানিকটা পেয়েছিল, যেটা হিস্ট্রিকে হিউম্যান অ্যাঙ্গেল থেকে প্রেজেন্ট করেছে, পলিটিক্যাল ন্যারেটিভে যায়নি। মানুষের একটা মা তার বোবা সন্তানের হাতে বন্দুক দিয়ে দিচ্ছে আর একজন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য। হ্যাঁ, এই যে আমাদের মাথায়ও এটা আসলে গেঁথে আছে। হ্যাঁ, ওই ছেলেটা বা ঠেলে দিল সামনে, উনি খুব মানে স্টোন কোল্ড হয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখলেন ওনার সামনে মিলিটারি ওকে মেরে ফেললো, তারপরে উনি কান্না করলেন কিন্তু পরে। হ্যাঁ, তো এখন দেখেন এইটা কিন্তু কোনো পলিটিক্যাল প্রজেক্ট না, এইটা ওই সময়ের মানুষের স্ট্রাগলের কথা বলছে। ওই সময় স্ট্রাগলের গল্প বাঙালির ঘরে আছে, ওই সময়ে এই স্ট্রাগলের গল্প বিহারের ঘরেও কিন্তু আছে। আমাদেরকে এটাও মানতে হবে যে অ্যাট সাম পয়েন্ট যুদ্ধের পরবর্তী সময় এবং যুদ্ধের কিছু আগেও কমিউনাল দ্বন্দ্ব হয়েছে 2 গ্রুপের মধ্যে। তো আমি জাস্ট মৃত্যুর পার্সপেক্টিভ থেকে দেখি, যেই মারা যাক না কেন, এভরিওয়ানস ব্লাড ইজ রেড। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি দেখি, এখন জুলাই নিয়ে যে জিনিসটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে জুলাইয়ের চেতনা নিয়ে একটা বাণিজ্য হচ্ছে ইনস্টেড অফ জেনুইন ওয়ার্ক। আপনি যদি যারা ফান্ড পাচ্ছে, আমার তাদের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নাই, হ্যাঁ, আমার মনে হয় যে তারা যোগ্য বলেই পান। আমার শুধু প্রশ্ন হচ্ছে কোন প্রসেসে তারা পাচ্ছে, কোন বোর্ড এটা ডিসাইড করছে কে কে ফান্ড পাবে, এই প্রক্রিয়াগুলো কি ট্রান্সপারেন্ট, নাকি ব্যাপারটা এরকম হচ্ছে তথ্যমন্ত্রীর যে পরিচিত বা ছাত্রদের যে ক্লোজ অথবা আইনমন্ত্রীর যে পরিচিত বা সংস্কৃতি মন্ত্রীর যে পরিচিত তারাই কাজটা পাচ্ছে। এখন তারা যুক্তিতে বলতে পারে যে আগেও তো এরকম হয়েছে, কারণ হচ্ছে আগেও যদি এরকম হতো তাহলে নতুন বন্দোবস্তের তো দরকার নেই। নতুন বন্দোবস্তের ব্যবস্থা হচ্ছে আমরা পাবলিকলি দেখতে চাই কে কল দিচ্ছে, কোন ম্যারিটের ভিত্তিতে কাকে দেওয়া হচ্ছে এবং কেমন করে। আমার আশঙ্কাটা কোন জায়গায় জানেন, জুলাই এমন একটা ঘটনা, হ্যাঁ, সাইদ যখন বন্দুকের গুলির সামনে দাঁড়ায়, এটা কিন্তু কোনো সিআইএর চক্রান্ত না, এইটা কিন্তু কোনো বিএনপির বা জামায়াতের চক্রান্ত না। সাইদ দেশের নাগরিক হিসেবে সে ওইটার সামনে দাঁড়াইছে। মুগ্ধ যখন মারা যায় সে কিন্তু নিজের অধিকারের জন্য দাঁড়াইছে। হ্যাঁ, আপনি ওই হাঙর নদীর গ্রেনেডের মতন মুগ্ধর মার কথা চিন্তা করেন, তার কোল্ড ওই যে ত্যাগটা, হ্যাঁ, সাইদের মার কথা চিন্তা করেন। দুঃখজনক হচ্ছে এইটা নিয়ে যদি আবার এই ধরনের বিজনেস এনারা করেন বা যারাই করছেন, হ্যাঁ, তখন আমাদের আরেকজন খান আতাউর রহমান লাগবে যে আবার বানাবে আবার তোরা মানুষ হ। কারণ প্রতিবার একটা সোসাইটির বড় চেঞ্জের পরে মানুষগুলো কেমন জানি অমানুষ হয়ে যায়। এটা আমাদের এখানে আমাদের প্রোগ্রামে বসে আপনার সিটেই বসেছিলেন আমাদের ডক্টর জাহেদ ভাই এটা বললেন যে আমরা আসলে এতগুলো বছর পরে একটা পিপলস হিস্ট্রি আমরা আসলে লিখতে পারিনি বা করতে পারিনি। এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি এটা উত্তর দেন। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করে রাখি। আপনি রিসেন্টলি কাজ করেছেন একটা বিষয়ে, এটা নিয়ে একটা প্রশ্ন করে রাখি, তারপর আপনি কন্টিনিউয়াস কথা বলেন। কথাটা হচ্ছে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি বিষয়ে আপনি এটার প্রকাশ করার রিপোর্টের বিষয়ে কিছু কাজ করেছেন, সেটা নিয়ে আমাদেরকে একটু বলবেন। এর আগে এটা বলেন, টিউলিপ সিদ্দিকের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। পিপলস হিস্ট্রিটা আপনি বলে তারপরে পিপলস হিস্ট্রি নিয়ে একটু আগে বলি। পিপলস হিস্ট্রিটার ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের যারা আসলে ইতিহাস লেখেন, আমাদের যারা শিক্ষিত সমাজ, তাদের যে কুলীনতা, হ্যাঁ, এইটা আমার কাছে সবসময় খুব ইম্পর্টেন্ট। এটাই নিয়ে আসলে আমাদের কথা হচ্ছিল, যে কথা বলা উচিত। কারণ ধরেন যে বাংলাদেশের আসলে নাগরিক সমাজ কারা? বাংলাদেশের নাগরিক সমাজ হচ্ছে যারা ধরেন কেবলমাত্র বিদেশি ডিগ্রি নিয়ে আসছেন, অথবা দীর্ঘ বিদেশি ডিগ্রি তো আপনি গেলেই হলো, আপনার জন্য রুম খুলে যাবে। আমি পজিটিভলি বলছি, পজিটিভ গভর্নেন্স বিষয় হলো বিদেশি ডিগ্রি। হ্যাঁ, আমি আছি নাগরিক সমাজ কারা, আমি একটু গল্পটা না, গভর্নেন্স বিষয়ের সাথে কিন্তু আমার অনেক ডিবেট হয়েছে, এবং ওনার সাথে দীর্ঘ সময় ডিবেট হওয়ার পরে ওনাকে আমি ত্যাগ করে, মানে ওনার সাথে আর কথা না বলে রাগ করে উঠে এসে ওনার ওয়াইফের সাথে কথা বলে আমার কাছে খুব ভালো লাগছে। ওনার ওয়াইফ আমাকে খুব দারুণভাবে বলছেন যে গুলশান বনানীতে যে সমাজ গড়ে উঠেছে সেই সমাজটা খুব ক্রুয়েল। তা আমি ওই গল্প হয়তো আর একদিন এসে আপনাদের পডকাস্টে বলবো, কিন্তু আজকে আমি যেটা বলতে যাচ্ছি, আমাদের সোসাইটিতে যে ধরেন ইতিহাসটা লেখছে সে ইনক্লুসিভিটি থেকে লেখেনি। ধরেন আপনি যদি বাম হন, আপনি বামের স্ট্রাকচারের ভিতরে ফেলছেন, আপনি যদি রাইট উইং হন তাহলে আপনি রাইট উইং স্ট্রাকচারের মধ্যে ফেলছেন, কিন্তু একজন একাডেমিকের তো আসলে রাইট লেফট কিছু থাকে না।
সে দেখে যে এই সোসাইটিতে এইটা এইভাবে হয়েছে এবং ওইটার কোনো স্ট্রাকচার আছে কিনা সেটাকে সে ডিফাইন করার চেষ্টা করে। হয়তো তার একটা পলিটিক্যাল বায়াসনেস থাকবে, কিন্তু সেইটার ভিত্তিতেই সে লিখবে, এইটা আমার কাছে মনে হয় ভুল। এই কারণে এই সমস্যাটা টিকে গেছে। এবং বয়ান যখন লিখছে, আমি প্রিয়া সাহার নামে আপনি শুনেছেন হয়তো। প্রিয়া সাহা হচ্ছে যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে নালিশ করছিল যে বাংলাদেশ থেকে এই পরিমাণ মানুষ মারা গেছে। প্রিয়া সাহা আমাদের একটা ক্লোজ গ্রুপ আছেন, ওইখানে উনি শেয়ার করলেন যে 71-এর পরে 70,000, 30,000, 40,000 বড় বড় হেডলাইনে ইংলিশে লেখা এত মানুষ মারা গেছে। তো আমি রিপোর্টগুলো নিয়ে আমি নিজের উদ্যোগে পড়লাম। আপনি হেসে দিবেন স্টোরিতে পড়লে, পুরা জায়গায় উপরে হেডলাইন 70,000, ভেতরে কোনো কিছু নাই। 70,000 লোক কীভাবে কোথায় কীভাবে মারা গেছে এর কোনো বর্ণনা নেই। কে আবিষ্কার করলো কোথায় কয়জন মানুষ মারা গেছে, এই ফিগারটা নাই। আমি কেন বলছি যে এই যে লিখছে যে সেটা একটা মোটা বয়ান তৈরি করতে চাইছে যে 30 লক্ষ লোক মারা গেছে, সেই বয়ানটা তৈরি করে ফেলছে, তারপরেরটুকু আর সে জানে না। এই যে একাডেমিক ফ্রিডমটা আমাদের দেশে ছিল না গত 15 বছরে, আমি বলবো যে একেবারে ছিল না, এখনও নাই, এই মুহূর্তেও নাই। কিন্তু যদি এটাকে করা যেত, এটা ইনশিওর করা যেত। এবং আমার মনে আছে ল ডিপার্টমেন্টের আপনাদের কয়েকজন শিক্ষক মিলে একটা রিসার্চ করছিলেন। সেই রিসার্চটা ছিল যে ফাঁসির আসামিদের উপরে, এবং তারা দেখছিলেন যে ফাঁসির আসামি যে বাংলাদেশে দেওয়া হয় এটা কীরকম ক্রুয়েলিটির সাথে খুবই ইনজাস্টিসভাবে দেওয়া হয়, এবং এই প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট না। এইটা নিয়ে ওনারা একটা গবেষণা করছিলেন। এবং আশ্চর্য বিষয় হলো ডক্টর স্বাধীন মালিক আমাকে থ্রেট করছিলেন যে এই রিপোর্ট যদি আপনি পাবলিশ করেন, কারণ তখন এটা পাবলিক করছিল না, ওরা ইন্টারনালি এটা বুঝতে, আমি ওইটাকে চুরি করে নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমি ওইটা দিয়ে রিপোর্ট করব। তো ওইটার জন্য ওনারা বলছিল যে এইটা কিন্তু আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, আপনাকে এইটা অ্যারেস্ট করলে করবে, আমি ছাপাবো। এবং ওইটা আলটিমেটলি ওইটা আমরা রিপোর্ট করতে পারিনি। আমি বলতে চাচ্ছি কি যে এই যে মানুষগুলো যে লেখে না, এই ইতিহাসগুলো যদি ওইভাবে লেখা হতো যে এই যে 5 তারিখে আসলে কি হলো, কারা করলো। ভাই যেটা বললেন যে আবু সাইদ তো সিআর প্লট না, সে তো সিআর ছিল না, এটা আপনি বলতে পারবেন না। ইন্ডিয়ান মিডিয়াতে যে আমি গালাগালি করছি, তারা বলে যে আইএসআই এবং এমএসএ এর কারণে এটা হয়েছে। ভাই এটা না, এটা দীর্ঘদিন যদি এইভাবে প্রেশার কুকারের ভিতরে মানুষকে রাখে সে বাস্ট করবে, এবং বাংলাদেশের পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব না। কিন্তু এই ন্যারেটিভটা কে লিখছে, এই বয়ানটা কে লিখেছে দেখেছেন? এই যে আসিফ সাহেব লিখেছেন। আসিফকে আমাদের এখন যে উপদেষ্টা, আমি তো বলছি যে এই পুরা গল্পটা যদি আমি না লিখি, এবং আমি যদি সত্যিকার অর্থে এই কী ঘটেছিল, হাসিনা কিভাবে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল, আসলে পালিয়ে যাওয়ার দরকার ছিল কিনা, বা কেন পালিয়ে যাওয়াটা বাঞ্ছনীয়, কে বলল যে তাকে অবশ্যই এয়ার লিভ দিতে হবে, এই পুরা গল্পটা যদি আমরা না জানি, সমস্যা হলো ভবিষ্যতে আমার ডেমোক্রেসি উইল সি সিমিলার অ্যাটাক। এবং তখন কিন্তু আপনি, কারণ এই যে দেখেন আওয়ামী লীগ কেন এত বছর টিকে ছিল জানেন? তার একটা বড় কারণ আমি আপনাকে বলি, সে বিএনপির প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নিত। বাংলাদেশের শিক্ষা নিতে হবে আওয়ামী লীগের প্রত্যেকটা ভুল থেকে। সে যদি এই ভুলগুলো থেকে শিক্ষা না নেয়, যে রাজনৈতিক দলই আসুক সে কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই পয়েন্টটা একবার আসবো, আপনি টিউলিপ সিদ্দিকের বিষয়টা। টিউলিপ সিদ্দিকের বিষয়টা খুব ইন্টারেস্টিং। টিউলিপ সিদ্দিকের জন্য আমি বেসিক্যালি কাজ করেছি টাইমসে এবং মেইল অন সানডেতে, এই দুইটা পত্রিকাতেই আমি কাজ করেছি। মানে আমার অনেকগুলা বড় বড় রিপোর্ট বাই লাইন্স এগুলো সাংবাদিকের, এবং টাইমসের ফেমাস রিপোর্টারদের সঙ্গে কাজ করছি। সো আমি বিট প্রাউড অফ দ্যাট। ফ্লেক্স করতেছে। সো রিয়েলি আমার যে ইন্টারেস্টিং স্টোরিটা আছে সেটা আপনাকে বলি, সেটা হলে আপনি মজা পাবেন। আমরা একটা ইনভেস্টিগেট করলাম যে কীভাবে তার বাড়িগুলো লন্ডনে, এগুলো কোন প্রসেসের ভিতরে, এবং সব দেখবেন যে তাদের নিজেদের লোক। এই যে দীপুমণির হাজব্যান্ডের পরিচালিত ল ফার্ম কীভাবে বড় বড় কন্ট্যাক্ট পেত, কারণ তার সাথে টিউলিপের ফ্যামিলি জড়িত ছিল, এবং এই কারণে তারা বড়গুলো কন্ট্যাক্টগুলো পেত, বিভিন্ন মিটিং ইয়েরগুলার লিগাল কন্ট্রাক্টগুলো। তো ওদের ফার্মে গেলাম, ফার্মে গিয়ে আমাদের মোটামুটি রিপোর্ট শেষ, যে আমরা দেখাইলাম যে এই বাসাগুলো, এই অফিস, এই লোক নাই, আমরা শেষ। আমার কাছে একটা জিনিস মনে হলো, আমার কাছে মনে হলো যে আচ্ছা, টিউলিপ সিদ্দিকী, তার ভাই শেখ হাসিনা, তাদের যে আতুর ঘর হিসাবে গত 15 বছর ছিল, সেটা হচ্ছে গণভবন। গণভবন নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কোনো রিপোর্ট নাই। গণভবন ইনভেট করছে, জিনিসপত্র নিয়ে গেছে, মাছ পাওয়া গেছে, গোশ খাইছে, দ্যাটস ইট।
কিন্তু আমার কাছে কিউরিয়াসিটি হলো যে গণভবনে আসলে কি ছিল, গণভবনটা দেখতে কেমন, গণভবনের ভেতরটা কেমন। সো আমরা তার আগ পর্যন্ত অনেকে অ্যাপ্রোচ করেছে, কেউ আমাদেরকে ঢুকতে দেয়নি। আমরা রিকোয়েস্ট করি মোস্তফা সরকারকে, আমি রিকোয়েস্ট করি যে ভাই আমি যদি একটু যাইতে চাই আপনি কি একটু ব্যবস্থা করে দিবেন, কারণ তখন তার 2 দিন আগে উনি দায়িত্বটা পাইছেন। এবং উনি বলেন যে দাঁড়ান। পরে দেখলাম সব অ্যারেঞ্জ হলো। পরে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, আমার ব্রিটিশ ফ্রেন্ডকে নিয়ে আমরা গেলাম। ওইখানে গিয়ে যাওয়ার পরে দেখি যে প্রত্যেকটা স্টেপে নিউজ, যেখানেই যায় সেখানে নিউজ, ডকুমেন্টের ছড়াছড়ি সব পড়ে আছে। হ্যাঁ, এবং আমাদের তখন একটা রিপোর্ট করলাম যে যেহেতু বলে যে টিউলিপ সিদ্দিকী বলে যে সে একবার বলে যে সে বাংলাদেশি না, ব্রিটিশ বাংলাদেশি, হ্যাঁ এইভাবে বলে, আপনি দেখবেন। আবার সে কখনো কখনো স্বীকার করে না। সো আমরা যে দেখলাম, আমরা তন্ন করে খুঁজতেছি যে কি আছে। হঠাৎ করে আমরা চলে যাব, হঠাৎ করে আমার মনে হলো কি যে আমরা একটা জায়গা বাদ দিছি। সেটা কোথায়? সে শেখ হাসিনার, যে জিনিসটা মানুষ অনেকে জানে না, শেখ হাসিনার একটা রিডিং রুম ছিল, যেখান থেকে সে গণভবন মনিটর করত, এবং এই চিফ অ্যাডভাইজারের অফিস যেটা এখন, সেটা তার প্রাইম মিনিস্টার অফিস 32 নম্বর, এগুলো উনি ওইখানে বসে মনিটর করতেন। এবং ওখানে অনেক সেন্সিটিভ ডকুমেন্ট ছিল, লাইক উনি হচ্ছে শেখ মুজিবের যারা হত্যাকারী তাদের পরিবারের প্রত্যেকের ডিটেলস ওনার কাছে ছিল। এবং আপনি ধরেন তার ছেলের ছেলে, আপনি কোন দেশে থাকেন, হ্যাঁ সেই ডিটেলসগুলো তার কাছে ছিল, এবং সেগুলো নোট দেওয়া যে সে কোন দেশে এই মুহূর্তে অবস্থান করছে, সব ডিটেলস থাকতো। ওইখানে বসে ওইখানে প্রচুর ডকুমেন্ট ছিল, সেগুলো তো সব নিয়ে গেছে বা পুরাই দিচ্ছে, নষ্ট করছে। আমরা গিয়ে দেখলাম যে মানে ইটস এ ফরচুনেট, আমার কাছে মনে হয় যে খুব মিরাকল যে টিউলিপ সিদ্দিকীর ওইখানে রয়েছে, প্যাম্পলেটগুলো রয়েছে, তার নির্বাচনী যে ক্যাম্পেইনগুলো, ওইটা আমরা হচ্ছে দ্যাটস দ্য স্টোরি উই আর লুকিং ফর। ওই কারণ ওরা তো বলতো যে এটার সাথে কোনো সম্পর্ক নেই, আমরাও এটা এস্টাবলিশ করলাম ব্রিটিশ মিডিয়াতে, আমরা এটা বললাম যে এইখানে প্যাম্পলেট পাওয়া গেছে। এরপরে আমরা শেখ হাসিনার টয়লেটে যাই, তারপরে জয়ের টয়লেটে যাই। এই টয়লেটে যে তারা আসলে কী কসমেটিক্স ব্যবহার করতো, কী ধরনের, এবং ওই পুরা বাড়িটাকে আমরা কোথায় বসতো, কোথায় উনি খেত, কোথায় কোন রুমটা কী কাজে ব্যবহার করতো, ওইটা দিয়ে আমরা রিপোর্ট করি। এবং সবাই জানতো, কিন্তু আমরা জানি না সব মিডিয়া, অর্থাৎ আওয়ামী লীগপন্থী মিডিয়াদের জানার কথা ছিল যে বাংলাদেশে ইউএন সিস্টেম যে কলাপস করছিল, বিকজ তার গণতান্ত্রিক কাঠামো কনসালটেন্ট ছিল ববি। ক্যান ইউ ইম্যাজিন ফ্যাসিস্টের বলুন যে টাইরেন্ট তৈরি হয়েছে, তার ভাইগনা হচ্ছে বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের কনসালটেন্ট। তো আমরা ওই কার্ড পাইলাম, যে কার্ডে লেখা ববির যে কার্ড, হ্যাঁ, রেজওয়ান মুজিব সিদ্দিকী, সে হচ্ছে কনসালটেন্ট ইউএনডিপির হিসেবে। তারপরে আমরা জয়ের রুমে গেলাম, জয় এসে কোথায় থাকতেন, রুমটা কালারফুল, কী কী জিনিস পাই। পুতুলের রুমে গেলাম, এবং ওইখানে ব্র্যান্ডের যে আইটেমগুলা, শেখ হাসিনা তো দেখেন গণভবনের ওইখানকার ডকুমেন্ট নিয়ে, ওই ডকুমেন্ট যা এখন পর্যন্ত আছে অবশিষ্ট, তা নিয়ে আমার মনে হয় সিরিজ অফ রিপোর্ট করা সম্ভব। এবং এইগুলো গভর্নমেন্টের উচিত, আমার কাছে মনে হয় এগুলো আর্কাইভে পাবলিক করে দেওয়া উচিত, যে মানুষ দেখবে যে ওদের এই গণভবনে সারা বাংলাদেশের মানুষকে আসলে কীভাবে ইন্সপায়ার করে। ইটস লাইক স্ট্যাসি মিউজিয়াম। আপনি হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম? মনে হয় আমরা এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমার আরেকটা আরেকটা আসলে প্রোগ্রাম করা, কারণ এটা খুবই ডিটেইল আলাপ, কারণ এটা আপনাকে আসলে একটা কোয়েশ্চেন দিয়ে আমি এটা আপনার থেকে নিতে পারবো, এবং এইটা মানুষ জানে না। তারপরে কিন্তু আমরা ইয়েতেও গেছি, শেখ রেহানা যে টিউলিপ টেরিটরি, হ্যাঁ সেখানেও গেছি। সেইখানে আমরা বাসায় যে আসলে কী পাইলাম, গ্রামের ভেতরে কিচ্ছু নেই, শুধুমাত্র রেহানার হাজব্যান্ডের সাথে তো জানেন যে ওনারা একসাথে থাকতো না, বছরের পর বছর তারা আসলে ভদ্রলোক যখন প্যারালাইজড হন তারপর থেকে। এবং আমি জানি না উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ব্রুনাইতে থাকতে, সিঙ্গাপুরে ওনার দীর্ঘদিন ট্রিটমেন্ট হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই কথাটাকে অনেকে জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজওয়ান মুজিবের বাবার চাকরি হয়েছে কিন্তু বিএনপির আমলে, ঠিক আছে, এটা অনেকে জানে না, হ্যাঁ, যেটা বাংলাদেশে আওয়ামী লীগের আমলে জীবনেও সম্ভব থাকতো না। যেটা বলছেন টেরিটরিতে গেলাম, টেরিটরিতে যে ওইখানে যে আমরা ডকুমেন্ট পেলাম,
কি ধরনের ওইখানে কি ধরনের, ওইখানে যে দেখলাম যে আওয়ামী লীগের লোকজন, ওনারা তো বলে না যে এটা খুব ডিসকানেক্টেড, আওয়ামী লীগের লোক কি এমপি হইতে চায়, তাদের ডকুমেন্ট তাদের প্রোফাইল ওইখানে রাখা। ইংল্যান্ডের একটা না না না, বাংলাদেশি এমপি কে হইতে চায়। এই তো ইংল্যান্ডের একটা সেপারেট না না, টিউলিপ টেরিটরিতে হচ্ছে গাজীপুরে। আচ্ছা আচ্ছা, সেটা টিউলিপ টেরিটরি গাজীপুরে, এবং ওইটা হচ্ছে একটা পুকুর বিশাল ইয়ে, এবং একটা মানে পিকনিক রিসোর্ট, আপনি যেরকম দেখেন রিসোর্ট, এরকম রিসোর্ট একটা করে রাখছে। এবং ওইখানে ওই রিসোর্টকে কানেক্ট করার জন্য হাসিনা আমল থাকলে এতদিন রাস্তা হয়ে যেত, 60 ফিটের রাস্তা হয়ে যেত, বাট তার আগেই ওই রাস্তা আমরা যে দেখলাম যে রাস্তার কাজ শুরু হচ্ছিল কিন্তু সে ফাইনালি হয় নাই। বাট এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো নিয়ে খুব ফান্ডামেন্টাল রিপোর্ট হওয়া দরকার ছিল, কিন্তু যেটা হয় নাই। না হয়ে কি করছে জানেন, ওনাকে খুনি বানানোর জন্য গসিপ লেখা হয়েছে। আপনি আমার একটা রিপোর্টের পরে দুদক তদন্ত শুরু করলো। তদন্তটা কি, আমি বলার চেষ্টা করছিলাম, আমি একটা RTI ফাইল করছিলাম 2017 সালে, সেটা আর আমাকে এখন পর্যন্ত আমি মুখ দেখিনি। পরে আমি একটা রিকোয়েস্ট দিলাম যে আচ্ছা, শেখ হাসিনা যে প্লেনে করে 2 দিন পর পর পাখির মতো উড়ে বেড়াতেন, এর খরচটা কত হয়েছে, এই খরচটা আমার জানা দরকার না? আমি এরকম অন্তত 20টা স্টোরি আইডিয়া আমি আপনাকে বলতে পারবো যে এইগুলো স্টোরি হওয়া দরকার ছিল। এই ধরেন 200 কোটি টাকা, 200 কোটি টাকা দিয়ে, এবং আপনি জানেন প্লেনে কিন্তু সরকারি যদি যায় তখন কিন্তু ওই ট্যাক্স অনেক কমে যায়। অর্থাৎ আপনি একটা টিকিট কিনতে গেলে পরে বেসিক থাকে দেখা যাচ্ছে 25,000 টাকা, আপনার ট্যাক্স দিয়ে আসে 75,000 টাকা। সো ওই টাকাতে আপনাকে দিতে হয়। কিন্তু আমি যদি গভর্নমেন্টের থেকে যাই তাহলে আমার শুধু 25,000 টাকা দিতে হয়। এই যে খরচটা উনি করলেন, তার ভিতরে ম্যাক্সিমাম টাইম উনি লন্ডনে স্টপ ওভার নিয়েছেন, লন্ডনে থাকছেন। উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন ইন লন্ডন। উনি লন্ডনে হয়তো থাকার জন্য সেকেন্ড হোম লন্ডনের জন্য উনি অনেক কিছু রেখে গেছেন। এই স্টোরিগুলো তো স্টোরি হওয়া দরকার ছিল, এবং মিসিং। আমরা আবার আপনার কাছে আসবো, আমরা প্রায় শেষ দিকে। ছোট করে একটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা শেষ প্রশ্নের দিকে আসলে দুইজনের কাছেই যাবো। একটা ব্রড কোয়েশ্চেন থাকবে। ভাই যেটা নিয়ে বলছিলেন আসলে যে গুলশান বলানির কুলীনতা, এটা নিয়ে আপনার একটা শর্ট স্টেটমেন্ট আমরা শুনতে চাই। আমি মুক্তিদির ভাইয়ের বেটার অ্যাক্সেস আছে আমার থেকে ওই এরিয়াতে, তো উনি হয়তো আরও ইনসাইট দিতে পারবে। হ্যাঁ, আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে মানে আমি একটু প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলি। হ্যাঁ, অল্টারনেটিভ কি, মানে এই যে এলিট কুলীনতা, এটার অল্টারনেটিভ কি আপনি বলেন। এটা যে কোনো সোসাইটিতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল একটা নিজস্ব প্রিজম তৈরি করে এবং ওইটার মধ্যে তারা এলিট হিসেবে বিচরণ করে। মানে এটা অ্যাক্রস লন্ডনে আছে জোন 1 জোন 2, এটা লন্ডনে আছে, আমেরিকায় আছে। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আমরা স্ক্যান্ডিনেভিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হিসেবে চিন্তা করি, সেখানেও কিন্তু একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল থাকে। প্রবলেমটা ওই গ্রুপ অফ পিপলের থাকা নিয়ে না, প্রবলেমটা হচ্ছে যে উদ্দেশ্যটা কি এই যে আপনি আপনার এন্টায়ার স্টেট মেকানিজম রান করবেন ওই পার্টিকুলার গ্রুপগুলোকে সার্ভ করার জন্য, নাকি আপনি প্রায়োরিটিতে বৃহত্তর জনগণকে রাখবেন, তারাও বেনিফিট পাবে। ডেফিনেটলি একটা কেক যখন ভাগ হয় একটা লার্জার শেয়ার তারা পাবে, কিন্তু কেকের বাকি অংশগুলো তো অন্যান্য মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, আমাদের সমস্যাটা কিন্তু মেজর যতটুকু না এলিটের, তার থেকে বেশি রিসোর্স ডিস্ট্রিবিউশনের আমাদের সিস্টেমটা। এবং প্রাইমারিলি আমাদের এখানে যেহেতু ট্রিকল ডাউন পলিসির কথা আলাপ আলোচনা হয়, এবং এইটা বিএনপিও প্রপোনেন্ট, এটা আওয়ামী লীগও প্রপোনেন্ট। তারা বলেছে যে ওয়ান্স উই ক্রিয়েট মোর ওয়েলথ, ধীরে ধীরে ওইখান থেকে কিছু ওয়েলথ ট্রিকল ডাউন করবে, করে মানুষের মধ্যে ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা ঘটবে। মানে উচ্ছিষ্টভোগী ইকোনমি না, এইটা আমি উচ্ছিষ্টভোগী ওইটা বললে অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাবে। ইটস আ অ্যাকসেপ্টেড ইকোনমিক্যাল কনসেপ্ট, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রিকল ডাউনের কোন পর্যায়ে আছে। আমাদের দেশে ট্রিকল ডাউনকে স্টপ করার জন্য অনেকগুলো প্রসেস আছে, এবং তার মধ্যে একটা হচ্ছে করাপশন। হ্যাঁ, তো ফলে আমাদের এখানে ট্রিকল ডাউন কাজ করে না। আমাদের এখানে সম্পদ জেনারেট হয়, কিন্তু সম্পদটা কোথায় চলে যায়? ইংল্যান্ডে চলে যায়। সম্পদটা কোথায় চলে যায়? আমেরিকা। উনি যেটা বলছিলেন যে এই যে শাসক শ্রেণী, তারা তো মুভ করছে, তাই না? এবং তারা তো এই সম্পদগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু সেম জিনিস কিন্তু হয়তো বা আমেরিকাতে ভিন্নভাবে হয়, তাদের ট্রিকল ডাউন অন্যভাবে হয়, তাদের সম্পদ তো তাদের দেশেই থাকে, আবার আমাদেরটা গিয়ে অ্যাড হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে এই গুলশান বনানীর এলিট শ্রেণী মাইনর প্রবলেম। আপনি যদি তাদের ডেমোগ্রাফিক প্রেজেন্স দেখেন খুবই কম, পলিসিতেও যদি আপনারা দেখেন তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। কিন্তু আমার মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মানস চৌধুরী, ওনার একটা ইন্টারেস্টিং কাজ আমি দেখেছিলাম। সেটা হচ্ছে যে
আমাদের যে এই যে গুলশান বললাম, বনানী বললাম, ধানমন্ডি, এই যে এলিট শ্রেণীটা বাঙালি আপার মিডল ক্লাস এখন যাদেরকে আমরা এলিট বলছি, এটা কিন্তু তৈরি হয় আইয়ুব খানের সময়। এক্স্যাক্টলি, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, আইয়ুব খান ক্ষমতায় এসে আইয়ুব খান কিন্তু হচ্ছে যে এই ধানমন্ডি, বনানী, গুলশানের জমি দেয়, এবং এই যে যাদেরকে জমি দিলেন, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, তারপরে হচ্ছে যে বড় বড় ব্যবসায়ী, হ্যাঁ বিশেষ করে শিক্ষক সাংবাদিকরা অনেক ওইখানে প্লট পায়। এই বাড়িগুলো দেখবেন অনেক বড়, আপনি এখনো যদি ধানমন্ডির পুরনো জাফরুল্লাহ ভাইয়ের যে চৌধুরী যে বিশাল বাড়ি, অনেক বড়। কেন এটা করলো? আইয়ুব খান দেখলো যে আমার এই বাঙালিরা এরা খুব প্রবলেমেটিক, হ্যাঁ এরা সবসময় আন্দোলন করে, এর মধ্যে আর ব্রিটিশরা তো একটা জমিদার শ্রেণী তৈরি করছিল। তো 1952-তে না 3-তে যখন 1954-এ যুক্তফ্রন্ট সরকারের সময় 16ই ডিসেম্বর যখন 16ই ডিসেম্বরে প্রজাস্বত্ব আইন পাশ হয়ে আমাদের জমিদারি প্রথা চলে গেল, সম্পদ ভাগ হয়ে গেল। মানে তার মানে ওই এলিট শ্রেণীটা গন, তাহলে নতুন একটা শহরে এলিট শ্রেণী করতে হবে, সে ওইটা ক্রিয়েট করলো, সে জমি দিল। এখন পর্যন্ত শুনতে খুব ভাল লাগছে। এই শ্রেণীটা কিন্তু পরবর্তীতে যখন পাকিস্তান ভাঙার পেছনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইয়ুব এই শ্রেণী বানাইছিল পাকিস্তান ইউনাইট করার জন্য, কিন্তু পরবর্তীতে এই শ্রেণীটাই কিন্তু অ্যাট সাম পয়েন্ট আমাদের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বের একটা অংশে চলে আসে, পুরো নেতৃত্বের অংশে না, বাট একটা অংশে। এটা কিন্তু শুধু এখানে করেনি আইয়ুব খান, কিন্তু যদি আপনি ইসলামাবাদ যখন সে গঠন করছে মানে তৈরি করছে, ওই একই মডেল, এবং ওইখানে গ্রিন জোন, ব্লু জোন এইভাবে করে করে ওই একইভাবে করছে। এইখানেও কিন্তু আপনি শুধু এলিটটা দেখতেছেন, কিন্তু পাশে যে বিহারিদেরকে রাখার জন্য যে ছোট ছোট কামরা, মোহাম্মদপুরটা কিন্তু বেসিক্যালি ওইটাও হয়েছে। মানে ওই একটা জিনিস না বললে এখানে না, সেটা হচ্ছে যখন এই জিনিসটা ঘটলো 71-এর পরে, তারপরে কি হলো আমরা দেখলাম যে এই এলিট শ্রেণীর একটা বড় অংশ জমি জমা বিক্রি করে দিয়ে চলে গেছে। এই যে জমি জমা কিনলো, এরা হচ্ছে আর একটা নব্য এলিট শ্রেণী। এখন আপনারা যারা এই যে গুলশান বনানীর এলিট বলছেন, এরা হচ্ছে যে ওই জমি কেনা পরবর্তী 30-40 কিনছে নাকি দখল করছে, কেনা দখল করা অনেক ধরনের। এখন প্রশ্নটা হচ্ছে এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার ইভেন সেকেন্ড জেনারেশন অনেকে দেশেও থাকে না। আপনি দেখবেন যে ওইখানে প্রচুর রেন্টে থাকে, এই থাকে ওই থাকে। আমরা পপুলিস্ট রাজনীতিতে যে কাজটা করি, আমরা একটা এলিটকে ইমাজিন করি, করে বলি যে আমার সব প্রবলেমের দায় ওর, কিন্তু লোকাল গভর্নমেন্টের ফেলিয়ারের দায় কি গুলশান বনানীর এলিট? বুঝতে পেরেছি। ওকে, কেন না? কারণ আপনি উত্তর সিটি কর্পোরেশনের থেকে, আপনি গুলশানে থেকে যে ফ্যাসিলিটি উত্তর সিটি কর্পোরেশনের পান, আপনি কি মিরপুরে থেকে ইকুয়াল পান? এইটা একটা চমৎকার আপনি প্রশ্ন করেছেন। ডেফিনেটলি এই ক্রিটিসিজম ভ্যালিড। আমি বলতে যাচ্ছি, ধরেন বরিশালের কোনো একটা জেলা যে রান করবে, যেটা রান করার কথা, ওইখানকার যে প্রবলেম, ওইটার জন্য গুলশানের এলিট দায়ী না। গুলশানের এলিট ডেফিনেটলি দায়ী সম্পদ পাচারের জন্য, মানে ওই যে বৃহত্তর যে এক্সট্রাকশনের নেটওয়ার্ক, তার জন্য। আমার পয়েন্টটা হচ্ছে যে লেটস নট গেট লস্ট ইন পপুলিস্ট পলিটিক্সের রেটরিক। এলিটরা প্রবলেম, বাট আমার মেজর প্রবলেম হচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচারাল ইস্যু। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে এলিটদের প্রবলেমটা শুধুমাত্র এখানে না, এলিটদের প্রবলেমটা হচ্ছে যে এলিটরা দুইটা বড় কাজ করেন। এক, যে সে তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে, সে যে সোসাইটির ন্যারেটিভটা বিল্ড করে। আপনি বাংলাদেশে কোনো ন্যারেটিভ দেখবেন না যেটা মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষকে টাচ করে, হিট করে তৈরি করা হয়। আপনি এখন আমাকে স্ট্যাটিস্টিক্যালি দেখান কয়জন ন্যারেটিভ বিল্ডারের বাড়ি গুলশান বনানীতে। আমরা এই যে আমরাও তো ইন এ ওয়ে ন্যারেটিভ বিল্ডার হিসেবেই বোধহয় মানুষজন ট্রিট করবে। আপনি এই যে আপনি বললেন যে আগামী মাসে কিভাবে চলতে হবে, ইউ আর নট শিওর, ইউ আর ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ন্যারেটিভ বিল্ডার, বাট ইউ ডোন্ট লিভ দ্যাট। মানে সমস্যাটা হয়েছে আমরা যদি, আমি ডেফিনেটলি পার্সপেক্টিভের জায়গা থেকে ইটস ইম্পর্টেন্ট। বাংলাদেশের সিস্টেমেটিক সবচাইতে বড় ন্যারেটিভ বিল্ডার হচ্ছেন রেহমান সুবহান। উনি মিরপুরে থাকেন না। এখন রেহমান সুবহানের কথা কি এখন ছাত্ররা শুনে? না, সে তো তৈরি করে দিচ্ছে। জাফর সুবহান তার সেই ন্যারেটিভ দিয়ে গত 15 বছর অন্তত বা 10 বছরই ধরে ঢাকা টিভি মাতাইছে। আমরা এই ব্যাপারে যে কই থাকে, ধানমন্ডিতেই থাকে মাহফুজা নাম বা মতি ভাইরা, ধানমন্ডি নাহলে গুলশান বনানী এদের থাকে। আমি বলছি যে এই এলিট সোসাইটিটা, এদের আমি দোষারোপ বা এদেরকে আমি এনিমি মনে করছি না। কারণ লন্ডনে তো জোন 1, 2, 3, 4, 10 আসছে, তাই না? এটা আমি ভাগ করতে যাচ্ছি না। আমি বলছি রাষ্ট্র যখন ভাবে শুধুমাত্র তাদেরকে যদি খুশি করে, আপনি কোনোদিন শুনছেন যে ক্রস ফায়ারে
কোনো এলিটের সন্তান মারা গেছে? কেন? খুব কম। কারণ রাষ্ট্র ব্যবস্থা তারা অপরাধ করে না, করে, কিন্তু কিছু হয় না কেন জানেন? এলিট তাদের একটা রাষ্ট্র ভয় পায় যে আমি যদি তাকে টাচ করি আমি পড়ে যাব। ফকিন্নির পোলা যদি হয় 20 টাকা মারলে কোনো সমস্যা হয় না, তাতে এটা আমার একটা টেস্ট কেস। আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তার সাথে আমি ঝগড়া করছিলাম তার অফিসে বসে যে আপনি যে এত মানুষ মারার এন্ডোর্সমেন্ট দিচ্ছেন, আপনি কিন্তু ফল পাবেন না, কেন মারার এই জিনিসগুলোকে? তো উনি এটা স্বীকার করেনি, আমার ফোন টোন সব বন্ধ ছিল, বাট উনি আমাকে অন্যভাবে বলছিলেন উনি তো সব কিছু এগুলো এন্ডোর্স করেন না, অন্য মেকানিজম আছে। আপনি ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে ক্লাস ডিভিশনটা, এটা হিউজ বাংলাদেশে। এটাকে যদি আমি সিস্টেমেটিক্যালি রিডিউস না করতে পারি, এবং আজকে যে স্ট্রাগলটা হচ্ছে না জুলাইয়ের পরে, সবচেয়ে বড় জুলাইয়ের যে সংকটটা হয়েছে, যে জুলাই কিন্তু আপনার অংশগ্রহণ আছে, কিন্তু একটা পলিটিক্যাল পার্টি যারা নতুন গঠন হয়েছে তারাই সব কিছু করতেছে। এটা নিয়ে আমরা জাস্ট শেষ দুটো প্রশ্নে চলে আসছি, এটা নিয়ে ওইটাতে অ্যাড করতে পারবেন আপনি। 1 মিনিট করে বলবেন প্রথমে একটা বিষয়, 1 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে আমরা জাসদ যখন উত্থান হয়েছিল, জাসদের উত্থানের মতন এনসিপি উত্থানকে একটা রিলেট করার একটা বিষয় আমরা দেখতে পাই। এই বিষয়ে 1 মিনিট করে দুজনই বলবেন। My God, that's a very difficult question and you have given very limited amount of time. So let me be very fast on that. মুক্তিযুদ্ধের পরে আমরা দেখি যে জাসদ এবং তারাও মানে ওই সময় সমাজতান্ত্রিক যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারপরে এসে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো এবং জাসদ তাদের নিজেদের আইডিয়া নিয়ে কাজ করা শুরু করলো, একটা ব্যাপার ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র করবে। আমরা যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করি বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি, এটা এক ধরনের সোভিয়েত মডেল, সোভিয়েত চাইনিজ মডেলের একটা মিক্সড ইয়ে, মানে ওইটা আসলে লিবারেল ডেমোক্রেসির কথা বলে না, সোজা কথা। এবং ওইটা করার জন্য কিন্তু 71 বিশেষ করে 72 73 থেকে 77 78 পর্যন্ত জাসদের এক্সট্রিম অ্যাক্টিভিটিস ছিল, যেটা আমরা কখনো আলাপ করি না। আমরা শুধু তখন আলাপ করি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট কি করেছে, জিয়াউর রহমানের গভর্নমেন্ট কি করেছে, বাট আমরা অনেক মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছে এই গল্প। এবং আমি ডেফিনেটলি তাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের আমি সমালোচনা করব, বাট এট দ্য সেম টাইম আমাকে নিউট্রালি দেখতে হবে যে এখানে জাসদও কী কাজ করেছে, তারা কতটুকু ভায়োলেন্স করেছে, তারা কতটুকু এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। মূল পয়েন্টটা হচ্ছে জাসদ মনে করেছিল রাষ্ট্রটা শুধু তাদেরই হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল। 5 অগস্টের পরে আমরা একটা সিমিলার ফিনোমেনা দেখতে পাচ্ছি। শুধু এটা এনসিপিকে আমি বলবো না, এককভাবে না, বাট এনসিপি আছে, এখানে আরও অন্যান্য ছাত্রদের গ্রুপও রয়েছে। তারা মনে করছে যে এই সিদ্ধান্তটা শুধু তাদের, কেমন দেশ হবে, এইটা খুব প্রবলেমেটিক একটা চিন্তা। তো এখানে ফিনোমেনাগত কিছু পার্থক্য আছে। হ্যাঁ, আমরা এই যে কনফ্রন্টেশনাল পলিটিক্স দেখছি, মানে একদম গায়ে পড়ে গিয়ে ঝগড়া, গায়ে পড়ে গিয়ে মারামারি, হ্যাঁ, তো এইটা আমাদের জন্য খুবই রিস্কি। আমি বলবো যে আমাদের 71-এর পরে রাষ্ট্র গঠনের ফেইলিয়ারের পিছনে আওয়ামী লীগের যেমন দায়, জাসদেরও তেমন দায়। 5 অগস্টের পরে আমরা যদি রাষ্ট্র গঠনে ফেল করি এবং আজ থেকে 10 বছর পরে যদি আমরা আবার এরকম একটা ইয়েতে বসি, হিস্ট্রি কিন্তু তখন ক্ষমা করবে না। এখন যারা অনেক বেশি উত্তেজিত হয়ে, অনেক বেশি মানে কি বলবো, যে মানুষকে প্রায়োরিটি না দিয়ে, সিস্টেমকে, প্রসেসকে প্রায়োরিটি না দিয়ে চিন্তা করছেন। আমার লাস্ট জাস্ট একটা পয়েন্ট হচ্ছে যে রাষ্ট্র গঠন করার আন্দোলন ভিন্ন রকমের স্বৈরাচার পতন করার আন্দোলনের থেকে। তো যে রেটরিক আমরা স্বৈরাচার পতনের সময় করেছি ওইটা জাস্টিফাইড, আই ফুললি সাপোর্ট দ্যাট। বাট এখন যখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এসেছে, দেন আমাদের উইজডম লাগবে, নট জাসদের অ্যাংরি ইউথনেস। থ্যাংক ইউ মুক্তাদি ভাই, আপনি এই বিষয়টা অ্যাড্রেস করবেন এবং সেই সঙ্গে আপনাকে শেষ প্রশ্নটা আমি করে ফেলি। এই মুহূর্তে মোটা দাগে সার্বিক বিবেচনায় যেটা মনে হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে রাজনীতিতে হয়তো বা সব থেকে বড় স্টেকটা তারা হোল্ড করছে। কে বলছে? সবাই বলছেন। আপনি কিসের ভিত্তিতে বলছেন? পার্টি সাইজের। তাতে কি পার্টির সবাই ভোট দেবে আপনি নিশ্চিত? না, আমি তো সে কথা বলছি না। না, আপনি এই রেথরিক্সটাই রং, যে বিএনপি একটা বড় দল। আমি প্রশ্নটা শেষ করি, আমি এইটা আপনাকে বলি, এইটা আগে কারেক্ট করেন, প্রশ্নটা কারেক্ট করেন। বিএনপি একটা বড় দল, এটা জনগণ ম্যান্ডেট দিয়ে বোঝাবে। বিএনপি কেন এটা বলে বেড়ায়? বিএনপি বলে, আপনাকে আমি বহু ভিডিও দেখাবো যে আমাদের বড় দল, আমাদের অনেক আছে। হাউ ডু ইউ সে? আপনার জন্য দাওয়াত খেতে সব লোক চলে আসতেছে, এই জন্য আপনি ভাবতেছেন আরে ভাই বিয়ের দাওয়াত দিলে পরে তো সব চলে আসবে, তার মানে কি আমার বিয়ের ভালো করে টিকবে কি টিকবে এই নিশ্চয়তা আছে? আমি আপনি বলেন
বিএনপি একটি গুরুত্বপূর্ণ দল, হয়তোবা তার একটা সম্ভাবনা আছে। আমি বিএনপির সম্ভাবনা নিয়ে কোনো কথা বলেন, প্রশ্নটাই করতাম না। এখানে সমস্যা হচ্ছে ওইটা বলবেন না যে বড় দল, আর বলবেন না। না, বড় দল আমি বলবেন। আচ্ছা, আমি বলেছি এই যে এখানে আমি খুব কোটেশনে, আমি ভিডিও পিছনে গেলে দেখা যাবে, আমি বলেছি বিএনপি বাংলাদেশের রাজনীতি একটি বড় স্টেক হোল্ডার। হ্যাঁ, স্টেক হোল্ডার, এই ব্যাপারে তো আসলে কোনো রং নেই। সো আই এম ফ্যাকচুয়ালি কারেক্ট। ইয়েস। সো এই যে সাংবাদিকদের সমস্যা ছিল, আপনারা প্রশ্ন করেন এই যে আচ্ছা, বলেন। মুখে শব্দ পুট তো করা। বড় স্টেক হোল্ডার। শিওর। এখন স্টেক হোল্ডার আরো অনেকে আছে, জামাত ইসলামী আছে, আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ থাকলেও তাদের একটা স্টেক আছে, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি। আমি আসছিলাম, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টিতে 5-6 দিনের মধ্যে কিছু একটা চেঞ্জ দে আর টকিং। বলতেছে এনসিপি আছে, বাম দলগুলোর খুব তাদেরও একটা অবস্থান আছে। এর বাইরে অভ্যুত্থানের পক্ষে আরো অনেক শক্তি ছিল। তো সব কিছু মিলিয়ে এখানে বড় দল বলেন, ছোট দল বলেন, সবার সাথে সবার মানে যাদের একটা অ্যালাইনমেন্ট আছে, নিজেদের কিছু ছোট ছোট বলয় আছে, এর বাইরে সবার সঙ্গে সবার একটা দূরত্ব আছে। বিশেষ করে এই দূরত্বটা আবার বড় স্টেক হোল্ডার, যেটা আমি বলছিলাম বিএনপি, তাদের সঙ্গেও একটা বড় ধরনের দূরত্ব দেখা যাচ্ছে। অন্যান্য যারা কম্পিটিটরস প্রবাবল, তাদের কে জিতবে হারবে এটা তো আসলে আমরা পরেই দেখতে পারবো। এই জিনিসটা কেন হচ্ছে, বা এটা কি কোনো বড় দল মেসেজিং করতে পারছে না, ছোটরা মেসেজ পাচ্ছে না, হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং? আপনি কিভাবে দেখছেন? আমার কাছে এটা আমি খুব সিম্পল ভাবে দেখি, কারণ আমি তো একাডেমিক না, আমি খুব মানে সিম্পল চোখে দেখি। আই গট দ্য পাঞ্চ। হ্যাঁ, সিম্পল জিনিসটা হচ্ছে যে বিএনপির কিছু অধ্যত্ব আছে। জি। বিএনপি কি সে বলে যে আমি বড় দল? আমি অনেক নেতাকে বলতে শুনছি, জি ভাই বড় দল ছোট দল বলে কোনো কিছু নাই, আপনার আইডিয়াটা কি সেটা হচ্ছে আসল। বিশাল আইডিয়াটা কি ভালো মতো মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কিনা? আওয়ামী লীগ তো বলতো আমরা ছাড়া আর কেউ নেই, কই তারা? নাই তো, তারা তো মানে প্র্যাকটিক্যালি তারা নাই। তারা এখন একটা জনসমাবেশে বলতে পারে না, মানে কোনো জায়গায় যে 10 জন মানুষ আছে তার ভিতরে বলতে পারে না আমি আওয়ামী লীগ করতাম, মারবে লোকে। সো আপনার আইডিয়াটা হচ্ছে আসল। জি। সেকেন্ড থিং হচ্ছে যে এইটা বিএনপি যেভাবে সে ভেবেই নিছে যে সরকার গঠন করতেছে, ইটস ভেরি রং কনসেপ্ট। কি ওভার কনফিডেন্স, খুবই ওভার কনফিডেন্ট। এবং একটা গণতান্ত্রিক দলের এরকম ভাবনা থাকা উচিত না। এইটা দেখে অন্য যারা তারা কিন্তু ভাবা শুরু করছে ওরা যখন সরকারে যেতেছে তাহলে ওদের সব কিছু বাধা দেয়, ওরা টাইনা নামাইতে হবে। দিস ইজ হোয়াট দে আর ডুইং। জামাত চিন্তা করতেছে তাহলে বিএনপি ঠেকাও। কেমনে ঠেকানো যাবে? মিথ্যা ন্যারেটিভ বানাও, যেমনে করা যায় আমি করবো। আর ওইখানে আছে আমাদের চরমনাই। সারা জীবন আওয়ামী লীগের সময় আমি দেখতাম ছাত্র দলের ভাইরা মার খাইতেছে, বিএনপির লোক দাঁড়াইতে পারতেছে না, ওনারা বিশাল জনসভা করছে এবং সব অভিযোগ আছে যে ওনাদের নেতারা বস্তায় ভরে টাকা নিচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট ভেরি পাবলিক, বাট ইট ইজ ফ্যাক্ট। এইরকম রাজনৈতিক দলগুলো তখন চিন্তা করে আমার তো ভাই মানুষকে আমি হিপনোটাইজ করে ফেলতে পারবো, অ্যান্ড দে আর ডুইং দিস। এটা আমি মনে করি সামগ্রিক পলিটিক্যাল ব্যর্থতা। আমাদের যে ট্রান্সফরমেশনটা হচ্ছিল এর ভেতরে আমি সবচাইতে বেশি দোষ দিই এই পুরা সিস্টেমটা টক্সিক করার জন্য প্রেস উইংয়ের প্রেস সচিবকে আমি দোষ দিই। উনি প্রথম আনলেন খাম্বা দিয়ে বিএনপিকে করা, তারপরে বানালেন মাস্টার মাইন্ড, বানায়ে পুরা প্রসেসের ভেতরে কে তখন ওই যে কৃতিত্ব নেয়ার শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি বানাইতে যে অন্য যারা ছিলেন সবাইকে তখন ছোট করে ফেলা হলো। এই স্টেক নিয়ে কিন্তু দেখেন মাহফুজের সাথে শিবিরের, মাহফুজের সাথে সবচেয়ে কাছের মানুষ ছিল ওদের শিবিরের সাথে, শিবিরের ছাত্র দলের। আপনি হঠাৎ করে কি করলেন? এটা তো করছে একটা দিকে, আর একটা কাজ করছে ভয়ঙ্করভাবে, যেটা খুব খারাপ, যেটা আমি বারবার চিন্তা করি। ওরা করছে কি পুরা ন্যারেটিভটার দখল নিয়ে দিছে। এই যে ফরহাদ মাজার, ছোটন, নুরুল ইসলাম ভূঁইয়া, ছোটন, এদের যে এলাবেলা চেলা যারা আছে পুরা ন্যারেটিভটা তারা কন্ট্রোল নিয়েছে। যে এই যে গত 15 বছর যারা গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শুধুমাত্র তাদের লোকজন হয়েছে। গুম নিয়ে কাজ করতেছে কারা? শুধুমাত্র তারা করতেছে। ঠিক আছে, গুমের সবচাইতে বড় শিকার যে বিএনপি এবং তার ছাত্র সংগঠনগুলো মানে হারাই গেছে, তাদের পাওয়াও যাবে না কখনো। সেইটা কিন্তু বিএনপি নিজেও ক্যাশ করতে পারে নাই। নিজে এই যে বয়ানটা নিতে হবে, তার যে পুরা দায়িত্বটা নিতে হবে, তার যে যদি বড় ভাই হয়ে থাকে তাকে যে রোলটা প্লে করতে হবে, সেটা করতে সে ব্যর্থ হয়েছে। ফলে পুরো ন্যারেটিভটা নিয়ে গেছে হচ্ছে ওই যে ইয়েরা, ছোটন,
পিনাকি ভট্টাচার্যর মতো লোকজনরা। আর এইদিকে পলিটিক্যাল পার্টিগুলোকে ভাগ করছে কে বসে, ওই যে প্রেস উইংয়ে বসে প্রেস সচিবের কথা বলতেছি, উনি যখন এগুলো বলছে বলে আস্তে আস্তে ভাঙছে। আপনি কি বলছেন 5 বছর থাকবে, 5 বছর থাকার কথাগুলো আপনি কেন বলবেন? এই ম্যান্ডেটগুলো বলে আপনি পলিটিক্যাল পার্টির ভিতরে কনফিউশন করছে। উনি তো নিজে শেয়ার করছে, এটা আমি ইন্ডিয়ান টেলিভিশনেও বলছি যে উনি শেয়ার করছে 5 বছর থাকতে চাই। মানে কি আপনি কনফিউশন ডেলিভারেটলি ক্রিয়েট করছেন। ইন্ডিভিজুয়াল ব্যক্তি আমি বলতেছি, আই উইল মেক ভিডিও অন হিম, যে ইন্ডিভিজুয়ালি উনি কীভাবে এই পুরা ইউনিটিটা নষ্ট করেছেন। উনি মাহফুজের কি করতে হবে সেগুলো উনি ডিকটেট করছেন। ফলে একটা সম্ভাবনাময় রাজনৈতিক বন্দোবস্তকে ভেঙে টুকরা করে এখন একে অপরের প্রত্যেক দিন ওই ছাত্রদল যুবদলের বা স্বেচ্ছাসেবক দলের নয়নকে দেখি যে প্রায় চরমোনাইকে নিয়ে গালাগালি করতেছে, চরমোনাই সালাউদ্দিন সাহেবকে নিয়ে বলতেছে, সালাউদ্দিন সাহেবকে নিয়ে এনসিপি বলতেছে। সো টক্সিক। এখন মাঝে মাঝে দুঃখের ঠেলায় মনে হয় আমি গ্রামে চলে যাই। আমি তো বলতে পারবো না আমি বিদেশে চলে যাব বা পাকিস্তানে চলে যাবো বা ইন্ডিয়া চলে যাবো, গ্রামে চলে যায় যে ক্ষেত করি, খেতে অন্তত ফসলগুলো আমার সাথে এরকম বেইমানি করবে না। সেম ওয়েতে অনেক ধন্যবাদ। আপনি কি জাসদের প্রশ্নটা 1 মিনিটে উত্তর দিতে চান? জাসদের প্রশ্নটা হচ্ছে কি যে আমি খুব সিম্পলে বলি, এই ছাত্ররা যখন একটা দল করার সিদ্ধান্ত নিছে, ওরা কিন্তু ওদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড ওরা বুঝতে পারতেছিল যে কি করলে তারা বেটার করতে পারবে। সো ওরা দেখলো যে জাসদই একমাত্র সহজ পপুলিস্ট সলিউশন, যা দিয়ে একটা রেডিক্যাল আইডিয়া, ইয়াংদের যেটা হয় না যে আপনি একটা রেডিক্যাল আইডিয়া যদি আপনি নিয়ে আসেন তাহলে খুব একটা মানে থ্রিল কাজ করে, ওইটা ওরা হ্যাঁ ওরা হচ্ছে সবাইকে আনার চেষ্টা করছে, কিন্তু এরা ফেল করছে অলরেডি। কারণ তাদের যারা মানে জাসদীয় যারা ছিলেন, হ্যাঁ বড় ভাইরা যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তারা বলছে যে এই লাইনটা আসো, এইটা তো একটা পরীক্ষিত লাইন। কিন্তু জাসদ যে ফেল করছে, হাসিনার পেছনে বসে জাসদ যে পলিটিক্স করছে সেটা তো আমরা দেখছি। তারা তো আসলে সাকসেসফুল কোনো স্টোরি না। মানুষ হত্যা করার আমি বাদই দিলাম, সে তো সাকসেসফুল কোনো মডেল। সাকসেসফুল মডেল কে? বিএনপি, জামাত ইভেন সাকসেসফুল, যদিও 75 বছরে কখনো ক্ষমতায় আসতে পারেনি। হ্যাঁ, সংগঠন আছে, এক্সিস্ট করছে, এই ফাঁসি দিয়ে ফেলছে 12-14 জনকে, তারপরেও সে আসছে। এরা না একটা ইলিউশনের ভিতর থেকে এরকম ছায়ার ভিতরে পড়ছে। কিন্তু ওরা যেটা আরো ভুল করছে, এখন করতেছে, এই দলটা জাসদের হয়তো খপ্পরে বা জাসদীয়দের খপ্পর থেকে হয়তো মুক্ত হতে পারবে, যদিও তাদের জাসদের ইনজেক্ট করা লোকজন এখানে প্ল্যান করা আছে। কিন্তু ওরা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির বদলে একটা পপুলিস্ট পার্টি হয়ে যাচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছে হাসনাতের মতো বাচ্চারা। আমি খুবই কষ্ট পাচ্ছি যে এইরকম সম্ভাবনাময় একটা রাজনৈতিক দল হতে পারত, সেটা একটা পলিটিক্যাল দল না হয়ে এটা ভবিষ্যতে জেলেনস্কির মতো হয়ে যাবে। ভ্লাদিমির জেলেনস্কির মতো, সে একসময় কমেডিয়ান ছিল, পপুলারিটি পাইছে, তারপরে প্রেসিডেন্ট হয়েছে, ভোট দিছে ইয়াংস্টাররা। তো এই হাসনাতরা যদি ওই লাইন ধরে, হ্যাঁ, তাহলে বাংলাদেশ ইউক্রেন হতে বেশি দেরি হবে না, আমরা এফোর্ড করতে পারবো না। থ্যাংক ইউ। শেষ প্রশ্নটা আপনার কাছে, ভাইকে দিয়ে শুরু করলাম, আপনাকে দিয়ে শেষ করছি। যে সেম প্রশ্ন, যে বড় স্টেক হোল্ডার বিএনপি এবং অন্যান্য সকল স্টেক হোল্ডারের মধ্যে যে দূরত্ব, যে মেসেজিংয়ের গ্যাপ, এই পুরো বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করেন? এবং একটা নির্বাচন হয়তো বা সামনে আসছে, আমরা অন্তত এক্সপেক্ট করছি। ধন্যবাদ রূপা। আমার বন্ধুবার রোমিও ভাই যেটা বলছিলেন, হ্যাঁ, আমি মানে উনি একটু দ্বিমত করে বলি যে আমি আসলে এককভাবে প্রেস সচিব বা হাসনাতকে দায় দিব না, তবে দে আর পার্ট অফ ইট। কিন্তু এককভাবে দায় দিতে গেলে যে জায়গাটাতে সমস্যা হয়, যে আমরা যখন অ্যানালিসিস করি, আমরা 3টা লেয়ারে অ্যানালিসিস করি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেয়ার, আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল লেয়ার, আরেকটা হচ্ছে ডিসিশনের জায়গা থেকে। তো রোমিও ভাইয়ের আর্গুমেন্ট ইজ ইন আ ওয়ে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে তিনি দেখছেন, এবং হুইচ ইজ ভেরি ফেয়ার তার জায়গা থেকে। আমি ব্যাপারটাকে দেখব মোর স্ট্রাকচারাল ওয়েতে। সেটা হচ্ছে যে আমরা এখন যে মানে যে মেসটা দেখছি, এটা হচ্ছে কালমিনেটিভ ইফেক্ট অফ আমাদের নেগোশিয়েট করার, আমাদের আলোচনা করার, একসাথে বসে কথা না বলার যে দীর্ঘদিনের ব্যর্থতা, সেইটার একটা ফলাফল। তো ফলে কি হয়েছে, ধরেন বিএনপি জামায়াত তারা একজন আরেকজনের বিরুদ্ধে রাজনীতি করবে, কিন্তু তারা কি একজন আরেকজনকে শত্রু মনে করে কিল করে ফেলবে? ওই পর্যায়ে তো, কিন্তু এখন আনফর্চুনেটলি যে জিনিসটা হচ্ছে ওই ব্যাপারটাই হয়ে যাচ্ছে। আমি রোমিও ভাইয়ের একটা পয়েন্টে খুব স্ট্রেস করতে চাই, মানে খুবই ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে এক্স জাসদ
বা এক্স সমাজতান্ত্রিকরা আমাদের সোসাইটিতে আমরা না একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে চোর বাটপার প্রমাণ করার যে ন্যারেটিভ, এইটার কিন্তু একটা বড় নেতৃত্ব দিয়েছে বামপন্থীরা। এবং এইটা 1990-এর পরে আমাদের যে 2 পার্টি সিস্টেম ফাংশনাল হয় নাই, 2 পার্টিই খারাপ, এই যে স্লোগান, এইটা কিন্তু এক সময়কার ফরমার জাসদ এবং ওদের যে একাডেমিক লাইন, সেই জায়গাগুলো থেকে এই আলাপগুলো আসছে। কিন্তু যদি আমরা এদেরকে জিজ্ঞেস করি তাহলে আপনাদের দায় কোথায় সোসাইটিতে? আপনারা তো ইন্টেলেকচুয়াল এলিট হিসেবে এতদিন বসে থাকলেন, এতগুলো এনজিও বানালেন, সিভিল সোসাইটি করলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এককালে মস্কোতে গিয়ে পড়াশোনা করলেন, চায়নাতে গিয়ে পড়াশোনা করলেন, কিন্তু এখন আমেরিকান ফান্ডিংয়ে আপনি আপনার এন্টায়ার প্রজেক্ট এবং ডিপলিটিসাইজেশনের প্রজেক্টের জন্য যা যা করা লাগে সেগুলো করছেন। এবং সেখানে রোমিও ভাই ইজ অ্যাবসলিউটলি রাইট। আমাদের এই ইন্টেলেকচুয়াল কমিউনিটি, সিভিল সোসাইটি আমাদের সাথে ফেইল করেছে, আমাদেরকে ফেইল করাইছে। দে ওয়ান্টেড টু বি পার্ট অফ দ্য গভর্নমেন্ট এগেইন অ্যান্ড এগেইন, অ্যান্ড দেয়ারফর দে মানে কন্টিনিউয়াসলি পলিটিক্যাল গভর্নমেন্টের ফেইলিয়ারের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল গভর্নমেন্টেরও দোষ ছিল, কিন্তু এই যে পলিটিক্সকে খারাপ বলে প্রেজেন্ট করা, 2 পার্টি খারাপ, তাহলে ভালো কে? অল্টারনেটিভ ফেরেশতাদের দল আছে, তারপরে এখন দেখা যাচ্ছে অনেকে যারা সব হচ্ছে সেন্ট। আমরা তো এটা জঘন্য, জান্নাতের টিকিট দেয় ইসলাম। তো সামারিটা হচ্ছে যে দেখেন, আমাদের বাংলাদেশে যদি আমাদের এই যে এখনকার আপনি অনৈক্য দেখছেন, এবং আমি মনে করি অনৈক্য করার অধিকার জুলাইয়ের চেতনার অংশ। আমি যে আপনার সাথে দ্বিমত করব, এইটা জুলাইয়ের চেতনার অংশ। যদি আমি এটা না করতে পারি, তার মানে আমি জুলাইয়ের চেতনার বিশ্বাসঘাতকতা করছি। দ্বিমত আপনি সারাদিন করবেন, এটা নিয়ে আমি একমত। মানে আপনার সাথে আমার মিলবেই না, আপনার সাথে একটা রল চলতে থাকবে, এটাই তো আবার আপনার সাথে চা খেতে যাব, এইটাই তো দিস ইজ দ্য নরমালিটি। কিন্তু আপনার মনে হয় না যে ঐক্য জোর করে চাপানো হচ্ছে এখন? ঐক্য মানেই হচ্ছে কিছু সারাদিন আপনাকে গালিগালাজ করে রাত্রে আসলে পোস্ট দিব যে ঐক্যটা দরকার, আসেন আমরা ঐক্য করতেছে। ঐক্য মতে তাদের কথা কে বলেছিল যে আসেন আমরা পার্টি করি? রশন সরি তাকে তিনি বলেছিলেন। আমরা যদি নতুন টপিকে চলে যাই, তখন ওটা নিয়ে কথা না বললে জাস্টিস করা হবে না, যে কোনো একটা টপিক তখন ধোঁয়াশা তৈরি করে। এই পয়েন্টটাতে আমি শেষ করি, সেটা হচ্ছে যে জুলাইয়ের পরবর্তীতে রাজনৈতিক প্রত্যেকটা দলের অধিকার আছে একে অন্যের পলিসির বিরুদ্ধে রাজনীতি করার, রাজনৈতিক অনৈক্য থাকা, এবং মানুষের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে এসে দেশ শাসন করা। কিন্তু জুলাই যে জিনিসটা মানুষকে অ্যালাউ করে না, সেটা হচ্ছে এই দীর্ঘদিন ধরে ডিপলিটিসাইজেশনের প্রজেক্টে থাকা, ইনভলভ থাকা বুদ্ধিজীবীদের যে পরবর্তী মানে কার্যক্রম, ভবিষ্যতে ডিপলিটিসাইজেশনকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, বাংলাদেশের পলিটিক্যাল পার্টির ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ধ্বংস করে দেওয়া এবং দিয়ে পাওয়ার ভ্যাকিউম তৈরি করে সেখানে এনজিও কেন্দ্রিক গভর্নেন্সের দিকে আগানো, এইটা রং। এবং এই মুহূর্তে পলিটিক্যাল পার্টির সব থেকে বড় শত্রু পলিটিক্যাল পার্টি না, পলিটিক্যাল পার্টির সব থেকে বড় শত্রু হচ্ছে এনিওয়ান যে মনে করে ডিপলিটিসাইজেশন করতে হবে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট the political masters are trained to do the politics. I'm an academic, I'm trained to do my research. He's a journalist, উনি trained to do the journalism. ওনার যেমন পলিটিক্স শেখানোর দরকার নেই, পলিটিক্যাল মাস্টারের বলা উচিত আমি ক্লাসে কি পড়াবো। এই যে প্রফেশনাল ডিফারেন্সটা, এইটা যদি আমরা না আনতে পারি, আমরা যতই জুলাইয়ের চেতনা করি, সংস্কৃতি মন্ত্রণালয় যতই টাকা পয়সা দিক আর যাই করুক, আলটিমেটলি উই উড বি লস্ট ফর অ্যানাদার ডিকেডস, হু নোজ। সো আমি শেষ করতে চাই একটা আশার কথা বলে, বাট দ্য গুড থিং ইজ দ্যাট সি উই আর হ্যাভিং দিস ডিসকাশনস। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ আ পার্সন লাইক ইউ এবং আপনাদের এখানে যারা ইনভলভ আছে এবং আরও অনেকগুলো প্ল্যাটফর্ম, তারা কিন্তু এখন আর আনক্রিটিক্যালি কাউকে নিচ্ছে না। আমি আমার একটা বড় পিএইচডি ডিগ্রি আছে বলেই যে আমার আনক্রিটিক্যালি নিতে হবে, বা রোমিও ভাই বড় জার্নালিস্ট বলেই তাকে আনক্রিটিক্যালি নিতে হবে, এইটা ব্রেক হওয়া শুরু করেছে। সো দুইটা জিনিস হতে পারে, ইদার উই ক্যান গেট লস্ট, মানে আমরা হারাই যেতে পারি অবলিভিয়ানের ভেতরে, or out of these things we can born as a phoenix. Exactly. Let's born as a phoenix. Exactly. এটাই খুব at least আমরা কথা বলতেছি, এটাই তো ছিল না হাসিনার আমলে। জি জি, আমি ওইটাতেই আমরা ফোকাস করি যে দিস ইজ আ প্ল্যাটফর্ম ওয়্যার উই ক্যান টক, উই ক্যান প্রবাবলি এগ্রি অন থিংস, উই ক্যান প্রবাবলি ডিসএগ্রি অন থিংস, বাট কথা চালু রাখতে হবে। দ্যাট ইজ দ্যাট, বাট উই হ্যাভ টু ফাইট ফর ইউর রাইটস অফ ডিসএগ্রিমেন্ট। শিওর শিওর, উই উইল অল ফাইট ফর ইচ আদার। এখন তো সব পাঠাচ্ছে ইন্ডিয়াতে, আমি বললেই আপনাকে ইন্ডিয়ায় পাঠাচ্ছে।
ঠিক আছে, আমরা হোপফুলি যখন ইন্ডিয়াকে পাঠাতে না, চাইবে না, আমি বললাম ভাই ভিসা পাওয়া যাচ্ছে না, আমার একটা ব্যবস্থা করে দেন, এই হবে। না হোপফুলি যখন কেউ এটা বলবে না তখন আমরা একটা ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারি। সুপ্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। আল্লাহ হাফেজ।